আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা চরম লেভেলের ভালো আছো। আমি মোহাম্মদ রায়হান, তোমাদেরকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্সে। আজকে হচ্ছে আমরা ক্লাস 8 এর যে চ্যাপ্টার 2 এর নাম কি? চ্যাপ্টার 2 এর নাম হচ্ছে মুনাফা, তাই না? এই চ্যাপ্টার 2 হচ্ছে ফুল কভার করব। তো চলো ক্লাস শুরু করার আগে একটু বলে দেই, আমরা এই চ্যাপ্টারগুলো হচ্ছে এমনভাবে হচ্ছে তৈরি করতেছি যে যাতে হচ্ছে তোমরা যারা হচ্ছে কিছুই পারো না তারাও যাতে হচ্ছে এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারো। যদি কেউ হচ্ছে এই চ্যাপ্টারগুলো সম্পর্কে ধারণা থেকে থাকে, তাহলে যদি একটু বোর ফিল করো, তাহলে হচ্ছে তুমি চাইলে এই ভিডিওগুলোকে হচ্ছে 2x অথবা অন্য কোনো স্পিডে তুমি দেখতে পারো। তো কথা না বাড়িয়ে হচ্ছে আমি শুরু করি। দেখো, এই যে চ্যাপ্টার 2 যেটা মুনাফা, তো এই যে মুনাফা শেখার আগে আমি তোমাকে বলি লাভ ক্ষতিকে তুমি বুঝো কিনা। যদি আমি একটু একটা পেজ নিয়ে নিই, দেখো লাভ ক্ষতি, তোমার লাভ কখন হয়, তোমার ক্ষতি কখন হয়, তুমি এটাকে বুঝো। ধরো তুমি হচ্ছে একটা প্রোডাক্ট কিনলা, সেই প্রোডাক্টটার দাম হচ্ছে 100 টাকা, আর তুমি হচ্ছে সেটাকে বিক্রি করলা 110 টাকায়। তাহলে বলো তো এখানে তোমার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে যেটা তুমি কিনছো। তাহলে আমাদের দেখো ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? 100 টাকা। আর তুমি এটাকে বিক্রি করছো কত টাকায়? বিক্রি করছো হচ্ছে 110 টাকা, তাই না? আমি যদি এখানে লিখে হচ্ছে বিক্রয় মূল্য, কত? 110 টাকা। তাহলে বলো তো এখানে তোমার লাভ কত হয়েছে? আচ্ছা, তার আগে বলো এখানে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে সেটা কি। দেখো তোমার হচ্ছে কিনছো তুমি বেশি টাকা দিয়ে, তুমি বিক্রয় করছো কম টাকায়, তাহলে সেটা কি হবে? তোমার ক্ষতি হবে। আর তুমি কিনছো হচ্ছে কম টাকায়, তুমি বিক্রি করছো এর চেয়ে বেশি টাকায়, তার মানে কি তোমার লাভ হয়েছে এখানে। তো জিনিসটা কিরকম হয় দেখো, লাভ অথবা ক্ষতি এই জিনিসগুলোকে কাউন্ট করা হয় যে কোনটা বড় কোনটা ছোট এটা দিয়ে। যদি তোমার বিক্রয় মূল্য বেশি হয় সেটা কি হবে? লাভ হবে। যদি তোমার ক্রয় মূল্য বেশি হয় সেটা কি হবে? ক্ষতি হবে। তার মানে লাভ জিনিসটা কি? লাভ হচ্ছে লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। কারণ কি এখানে আমাদের বিক্রয় মূল্যটা বেশি, এজন্য আমরা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ দিলাম। আর তোমার ক্ষতি কখন হবে? ক্ষতি হবে হচ্ছে যখন তোমার ক্রয় মূল্যটা বেশি, তার মানে তুমি বেশি টাকা দিয়ে কিনতেছো, কম টাকায় বিক্রি করতেছো। তাহলে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাই না? এরকম টাইপের। তাহলে বলো তো এই লাভের বেলায় কোনটা বেশি? লাভের বেলায় হচ্ছে বিক্রয় মূল্য বেশি, আর ক্ষতির বেলায় কোনটা বেশি? ক্ষতির বেলায় হচ্ছে ক্রয় মূল্যটা বেশি। এখন আমি আসি, যদি তোমাকে হচ্ছে আমি তোমাদের বইটা দেখাই, এখানে তুমি ভালো মতো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, যদি পিডিএফ ওপেন করছি এখানে তোমাদের এখানে দেখো হচ্ছে যে লাভ ক্ষতি দেওয়া ছিল, এখানে যে লাভ মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা তোমাকে দেখালাম কেন হলো। এরপর হচ্ছে এখানে তোমাদের হচ্ছে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো কি দেখো তোমরা হচ্ছে বই খুলো, ঠিক আছে? এখান থেকে যদি হচ্ছে ভালো মতো না বুঝতে পারো লেখাটা, তাহলে হচ্ছে বই খুলো। বইতে হচ্ছে 13 নম্বর পেজে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে বিক্রয় করে। কি করে? 25 টাকার দরে বিক্রয় করে এবং প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করে। জিনিসটা আমি তোমাকে একটু বুঝাই যে কি বলা হলো। আরেকটা পেজ নিয়ে নিই। দেখো উনি কি বলছে যে তোমার হচ্ছে এক হালির দাম হচ্ছে কত টাকা? এক হালির দাম হচ্ছে 25 টাকা, তাই না? এই যে এক হালির ডিম 25 টাকা। আচ্ছা, এক হালি কত টাকা? 25 টাকা, 25। আচ্ছা, বাংলাতে লেখছে নাকি ইংলিশে লেখছে? বাংলাতে লেখছে, তাহলে আমি হচ্ছে একটু বাংলাতে লিখি। ওকে, 25 টাকা। আচ্ছা, আরেকটা আছে, এক হালি ডিম হচ্ছে 25 টাকা। আচ্ছা, এখন শুনো সে বিক্রি করছে কত টাকা। দেখো সে বিক্রি কিন্তু করছে 2 হালি, তাই না? দেখো এক হালি, বাচ্চা বলো তো এক হালি মানে কত? এক হালি কিন্তু মানে 4টা। যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও যে এক হালি মিনস হচ্ছে 4টা।
তো প্রতি 2 হালিতে 56 টাকা দরে বিক্রয় করছে, তার মানে সে হচ্ছে বিক্রি করতেছে 2 হালি করে, তাই না? তাহলে দেখো 1 হালি যদি হয় 25 টাকা, তাহলে হচ্ছে 2 হালি কত হবে? 2 হালি হবে হচ্ছে আমাদের 25 গুণ 2। এখন এখানে একটা কোশ্চেন আসে যে ভাইয়া আমরা হচ্ছে এখানে 2 গুণই কেন করলাম, 2 ভাগ কেন করলাম না, তাই না? দেখো এখানে 1 ছিল, এই 1 এর পরে এখানের পরে কি 2 এসে, তার মানে কি বাড়ছে, তাই না? এখন এখানে আরো কয়েকটা কনসেপ্ট আমি তোমাকে ক্লিয়ার করি, শোনো। ধরো এখানে হচ্ছে আমাদের 1 এর থেকে বড় কোনো কিছু আসছে, এজন্য আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা গুণ করছি, কারণ কি আমাদের বাড়ানো লাগবে। এই যে এটা থেকে এটা হচ্ছে আমাদের বাড়তেছে, তাই না? এটা থেকে এটা আমাদের বাড়তেছে, তাহলে হচ্ছে আমরা গুণ করলাম। এখন আমি যদি তোমাকে একটু এখানে দেখাই যে ধরো তোমার এখানে দেওয়া ছিল হচ্ছে 25 টাকায় পাওয়া যায় হচ্ছে কত, 25 টাকায় হচ্ছে 1 হালি, ঠিক আছে? 25 টাকায় কত, 1 হালি। এরপর আমি তোমাকে বললাম তাহলে 1 টাকায় কত হালি পাওয়া যাবে, তাই না? 1 টাকায়। তাহলে দেখো 25 টাকায় যদি 1 হালি পাওয়া যায়, তাহলে 1 টাকায় কত হালি পাওয়া যাবে? এখানে দেখো 25 থেকে 1 এ গেছে, তার মানে কি ডিমোশন হয়েছে, একটু কমছে, তাই না? তাহলে কমলে কি হয়, এই যে আমাদের এখানে এই পজিশনে যেটা আছে ওইটা ঠিকই থাকে। দেখো যে এখানে কিন্তু এই পজিশনে যেটা ছিল ওটা ঠিকই আছে, তাই না? 25 আছে। এরপর আমরা কি করছি, এখানে যে যেটুকু আমাদের চেঞ্জ হয়েছিল, মানে যেটা আমাদের চেঞ্জ হয়েছে সেটা আমরা হচ্ছে লিখে দিয়েছি এখানে, তাই না? এই যে আমাদের 1 থেকে কত এসছে, 2 আসে, তাহলে কি আমাদের 2 চেঞ্জ হয়েছে, তাহলে কি 2টা। এখানে দেখো আমাদের 25 ছিল, 25 থেকে 1 আসে, চেঞ্জ কত হয়েছে, চেঞ্জ হচ্ছে 25 হয়েছে, তাহলে কি এখানে আমরা 1/25 লিখে দিই। আর এই ভাগ চিহ্নটা কেন দিলাম, কারণ কি যেখানে আমাদের 25 ছিল এখানে 1 ছিল, কমতেছে, এই জন্য আমরা এখানে ভাগ দিলাম। এখানেও আরো একটা কনসেপ্ট চলে আসে, সেটা হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে এখানে এখানে কি বলা যায় যে 1 হালি ধরে নাও যে 25 টাকা, যাও 1 হালি হচ্ছে 25 টাকা। তো আমি তোমাকে বললাম যে 0.25 হালি, যদি এরকম হয় না, 0.25 হালি হচ্ছে কত টাকা করে পড়বে। এখন দেখো আমাদের এই এখন অবধি কিন্তু কোনো দশমিক পার্টটা আসে নাই, তাই না? বাট এখানে কিন্তু দশমিক পার্টটা আসছে, এবং সেটা কি 0 পয়েন্ট সামথিং, তাই না? ওকে, তাহলে দেখো যখনই আমাদের এরকম টাইপের আসতো যে আমাদের উপরে বড়টা তারপর হচ্ছে ডিমোশন হয়েছে, তখন আমরা ভাগ করে দিতাম, নর্মাল প্রসেস। যখন আমাদের উপরে ছোটটা নিচেরটা হচ্ছে বড়, তার মানে কি বড়তে গেছে, তার মানে কি গুণ করে দিতাম, নর্মাল প্রসেস। কিন্তু যখনই আমাদের 1 এর চেয়ে ছোট্ট কোনো কিছু চলে আসবে, তার মানে কি 0 পয়েন্ট সামথিং এ আসবে, 0 কিছু একটা থাকলে, তখন আমাদের কি করতে হবে, আগে দেখো আমাদের 1 ছিল, এখন 0.25, অবশ্যই এটা কম, তার মানে কি আমাদের প্রসেস অনুসারে কি করা উচিত, ভাগ করা উচিত। কিন্তু এই যে যেহেতু এটা হচ্ছে কম, আমরা কি করব, এই যে 25 গুণ 0.25, 0.25 এরকম দেবো। এখন কেন দেবো এটা আমি তোমাকে যদি একটু দেখাই। ধরো আমি একটা ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নেওয়ার পর আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে দেখো 1 এ 25 হয়, তাহলে কত হবে, 1 হালিতে 25 হলে 2 হালিতে কত হবে, 25 দুগুণে 50 হবে, তার মানে কি অবশ্যই বাড়তেছে। এই যে এখানে যেহেতু বাড়তেছে, তাহলে অ্যান্সারও কিন্তু আমাদের বাড়তেছে। তারপর আমাদের এখানে কত ছিল, এখানে ছিল হচ্ছে 25 ছিল 1 হালি, তাহলে কি 1 টাকায় তাহলে কত হবে, 1/25, এটা কিন্তু অবশ্যই আরো কম হলো, তাই না? 1/25 মানে কি কমই, তাই না? এই যে 1 এর থেকে কম হবে। আচ্ছা আমি হচ্ছে এখন তোমাকে দেখাই ক্যালকুলেটরে যে আমাদের এখানে কি হওয়া উচিত ছিল, এই যে 1 থেকে 0.25 আসছে, তাই না? তার মানে কি এখানে কমছে, তার মানে কি অ্যান্সারও আমাদের কম হওয়া উচিত, তার মানে কি 25 থেকে কোনো একটা কিছু কম আসা উচিত, ঠিক আছে? তো আমাদের নর্মালি যখন এখানে কমে, তখন আমাদের কি দেওয়া উচিত ছিল, ভাগ দেওয়া উচিত ছিল, মানতেছি। এখন আমি যদি ভাগই দেই, দেখো আমি যদি ভাগ দেই তাহলে কত আসে, দেখো তো, এই যে 25 তারপরে কত ভাগ 0.25 এরকম আমি দিলাম, তাহলে কিন্তু সেটা 100 চলে আসে। কিন্তু ভাই আমার তো এখানে কমার কথা ছিল, তাই না? তো এখানে হঠাৎ করে বাড়লো কেমনে যে 25 থেকে 100 হয়ে গেল? কারণ হচ্ছে কি আমাদের এখানে তো 1 এর থেকে ছোট একটা কিছু ছিল, তাই না? 1 এর থেকে যখনই ছোট, তার মানে কি 0 কিছু একটা চলে আসবে, তখন হচ্ছে আমাদের কি করতে হয়, ওই পুরো প্রসেসের উল্টা প্রসেস করতে হয়। তার মানে কি ভাগ করার জায়গায় তখন আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। এখন আমি তোমাকে গুণ করে দেখাই যে গুণ করলে কি হয়, যে আমাদের 25 গুণ 0.25, এটার অ্যান্সার কিন্তু 25 থেকে অবশ্যই অবশ্যই কম আসবে, 6.25 আসছে। তার মানে কি এখানে আমাদের 0 পয়েন্ট আচ্ছা 6 পয়েন্ট আর কি 6.25, তাই না? এরকম টাইপের আসে। আশা করি তোমার হচ্ছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে কখন কি হয়, যে আমাদের এখান থেকে যখন কমে তখন হচ্ছে ভাগ করতে হয়, যখন হচ্ছে এটা থেকে এটা বেশি থাকে তখন হচ্ছে গুণ করতে হয়। কিন্তু এই পুরো প্রসেসই হচ্ছে উল্টা হয়ে যায় কখন, যখন কিনা আমাদের 0 কিছু চলে আসে। 0 কিছু চলে আসলেই আমরা আগে যা করতাম তারপরে উল্টা করবো। তার মানে যদি ভাগ করা লাগতো তাহলে গুণ করবো, গুণ করা লাগলে
ভাগ করব। একটু কনসেপ্ট আই গেস ক্লিয়ার হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের টপিকটাতে ফেরত যাই, যে আমাদের কি দেওয়া ছিল, যে একজন দোকানদার প্রতি হালি ডিম হচ্ছে 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকায় দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে। এখন এখানে আমি যদি তোমাকে বলি যে আমি বাকি জিনিসপাতি হচ্ছে এগুলো তো আমি এক্সট্রা করে করছিলাম, এগুলা বাদ। এখন দেখো তোমার 2 হালির দাম কত, 2 হালির দাম হচ্ছে 50 টাকা, তাই না? 2 হালির দাম কত, 50 টাকা। তার হচ্ছে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 56 টাকা, তাই না? 2 হালি হচ্ছে 56 টাকা করে বিক্রি করছে। তাহলে দেখো সে কিনছে হচ্ছে 50 টাকা দিয়ে, সে বিক্রি করছে হচ্ছে 56 টাকা দিয়ে, তার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, সরি লাভ হয়েছে, তাই না? তার কত হয়েছে, লাভ হয়েছে। তাহলে কি লাভ কত হয়েছে, লাভ হচ্ছে আমাদের যখন লাভটা হয় তখন কি হয়, বিক্রয় মূল্য বেশি থাকে, তাহলে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিবা, তাহলে কি আমাদের 56 বিয়োগ 50, তাহলে কত আসবে, তাহলে আমাদের আসে হচ্ছে 6 টাকা। তার মানে তার লাভ কত টাকা হচ্ছে, তার লাভ হচ্ছে 6 টাকা। কিন্তু আমাদের কোশ্চেন এটা করে নাই, আমাদের কোশ্চেন কি করছে, আমাদের কোশ্চেন করছে হচ্ছে দেখো তার শতকরা কত টাকা লাভ হবে। এখন শতকরা জিনিসটা যখন চলে আসে, আমি তোমাকে জিনিসটা বলি যে শতকরা জিনিসটাকে হচ্ছে কিভাবে দেওয়া লাগে। দেখো লাভ হচ্ছে 6 টাকা, তাহলে শতকরা লাভটা এইভাবে লেখে যে শতকরা লাভ, শতকরা লাভে তোমার হচ্ছে নিচে পূর্বের যে মূল্যটা ছিল তোমাকে সেটা দিতে হয়। তাহলে পূর্বের মূল্যটা দেখো তো আমাদের কত ছিল, আমাদের কত আসছিল, আমাদের আসছিল হচ্ছে কত টাকা, 50 টাকা, তাই না? আমাদের কত টাকা আসছিল, 50 টাকা। আচ্ছা আমি যদি তোমাকে এই যে ঐকিক নিয়মটা তোমাকে আগে বলি, যে দেখো 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় হচ্ছে 6/50, ঐকিক নিয়ম আশা করি তোমরা পারো। আর 100 টাকা, আমাদের এই যে শতকরা কথাটার মানে হচ্ছে, যে শতকরা কথাটার মানেই হচ্ছে যে আমাদের 100 টাকায় কত টাকা লাভ হয়েছে। আমাদের এইটা কত টাকা বলছিল, যে আমাদের দেখো ক্রয় মূল্য ছিল কিন্তু 50 টাকা, তো আমাদের 6 টাকা কোথায় লাভ হয়েছে, আমাদের 6 টাকা লাভ হয়েছে 50 টাকায়। তার কি 50 টাকায় লাভ হয়েছে 6 টাকা। এটাকে হচ্ছে আমি যদি যে ঐকিক নিয়মটা তোমাকে দেখাই, তাহলে ঐকিক নিয়ম অনুসারে কিরকম থাকে, যে এই যে ঐকিক নিয়মে যদি দেখাই, ঐকিক নিয়ম অনুসারে আমাদের 50 টাকা লাভ হয় 6 টাকা, তারপরে কি 1 টাকায় লাভ হয় কি, দেখো এই যে কমছে না, কমা মানে কি আমাদের ভাগ হয়ে যাবে, এই যে এখানে যেটা ছিল ওটা বসে গেল, আর এই যে এখানে যেটা ছিল এটা হচ্ছে ভাগ আকারে নিচে চলে আসছে, 6/50 হিসেবে মানলাম। তারপরে কি আমাদের বের করতে হবে 1 টাকার জন্য না, আমাদের বের করতে হবে কি শতকরা, শতকরা মানে কি 100 টাকায় কত টাকা লাভ হবে। তাহলে দেখো যে 100 টাকায় লাভ হবে কত, এখানে দেখো 1 ছিল আবার কি 100 হয়ে গেছে, বাড়ছে। আর বাড়লে আমাদের কি করা লাগে, বাড়লে আমাদের গুণ করা লাগে, আর গুণ কোথায় হবে, উপরেই গুণ হবে। তাহলে দেখো যে আমাদের ঐকিক নিয়ম আশা করি তোমরা সবাই পারো, যে 6 গুণ 100 আর নিচে যে 50 তো ছিলই। এরপর আমরা কি করছি, কাটাকাটি করছি। কাটাকাটি কিভাবে করে, যে 50 একে 50, 50 দুগুণ 100, তাহলে কি নিচে হচ্ছে 1 থাকে আর উপর হচ্ছে 2 থাকে, যেহেতু 50 দুগুণ 100, তো উপর হচ্ছে আগে 6 ছিল, তাহলে 6 সাথে 2 গুণ করলে হচ্ছে 12 টাকা আসে, তাই না? এভাবে। তো আমি যদি তোমাকে এটা হচ্ছে সরাসরি করে দেখাই, যে আমাদের এখানে যদি আমরা টাইম বাঁচাতে চাই তাহলে হচ্ছে কি করা লাগবে, দেখো তো কি করা লাগবে। আমাদের হচ্ছে পূর্বে কত টাকা ছিল, পূর্বে ছিল হচ্ছে আমাদের সেটা 50 টাকা, তাই না? পূর্বে হচ্ছে 50, আর আমাদের উপরে লিখতে হয় হচ্ছে যে পরিবর্তিত হয়েছে, মানে পরিবর্তিত মানটা মানে কতটুকু পরিবর্তন হয়েছে। আমাদের পরিবর্তনটা হয়েছে 6 টাকার পরিবর্তনটা, তাই না? তাহলে 6 টাকার পরিবর্তন, আর হচ্ছে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, কারণ কি আমরা শতকরা, যখনই শতকরা বলবে তখন আমরা হচ্ছে এখানে 100 লিখবো, এখানে আমরা হচ্ছে পার্সেন্ট লিখবো, 100%। তাহলে আমাদের এখানে কত আসবে এটা টোটাল বলো তো, এটা আসবে হচ্ছে আমাদের কত আসে, 12, তাই না? 12। আচ্ছা এইখানে এখানে আমি বলি একটু, যে আমাদের এই যে এইটা আমরা এই পার্সেন্টটা এখানে দেবো না, ঠিক আছে? আমরা এই পার্সেন্টটা কোথায় দেবো, দেখো শতকরা লাভ হচ্ছে 12 টাকা, তাই না? আরে শতকরা লাভ হচ্ছে কত টাকা, শতকরা লাভ হচ্ছে 12 টাকা। আমরা যখন এখানে শতকরা লিখে দিছি, আমরা এখানে আর হচ্ছে পার্সেন্ট চিহ্নটা দেবো না। আর পার্সেন্ট মানে আমরা কি বুঝি, পার্সেন্ট চিহ্নটা মানে হচ্ছে তোমার হচ্ছে শতকরায় কত, অলরেডি আমরা শতকরা এখানে লিখে দিছি, তাই না? তো আমরা হচ্ছে এখানে আর শতকরা ওই যে পার্সেন্ট চিহ্নটা দেবো না। আমরা সবার লাস্টে যখন উত্তর লিখবো, উত্তরটা আমাদের কি হবে, উত্তরটা হবে হচ্ছে 12
পার্সেন্ট, শতকরা কত 12% এরকম টাইপের। ঠিক আছে, এই যে লাভ হচ্ছে আমাদের কত 12%। আমরা যখন এখানে হচ্ছে শতকরা লিখবো, এখানে যদি আমরা কখনো শতকরা লিখি বা এখানে আমরা যদি কখনো 100 লিখি, তখন আমরা ওই পাশে আর পার্সেন্ট দেই না, আমরা কি করি, আমরা হচ্ছে একেবারে যখন উত্তর লিখি তখন উত্তরে তো আর যে শতকরা বা এরকম কিছু লিখি না, তুমি উত্তরও লিখতে পারো। এই যে এখানে 12%-এর জায়গায় তুমি কি লিখতে পারো যে শতকরা লাভ হচ্ছে 12 টাকা এরকম টাইপের, অথবা তুমি লিখতে পারো উত্তর 12%, তোমার যেটা মন চায় তুমি ওটা লেখো ইচ্ছা। এরপরে আসি আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা ছিল, এগুলো আমি একটু দেখাই। একটি ছাগল হচ্ছে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। জিনিসটা তাহলে কি বলছে দেখো, একটি ছাগল হচ্ছে 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ওকে, মানলাম। একটি ছাগল যদি 8% ক্ষতিতে বিক্রয় করা হয়, তাহলে ছাগলটি হচ্ছে আরো 800 টাকা বেশি বিক্রয় করলে বিক্রয় মূল্য 8% লাভ হতো। ওকে, আমরা হচ্ছে কোশ্চেনটা ভালো মতো পড়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো এখন আমাকে বলো যে ছাগলটার ক্রয় মূল্য কত, এখানে কি ক্রয় মূল্য দেওয়া আছে? আমি তো এখানে কোনো ক্রয় মূল্য দেখতে পাইতেছি না, তাই না? আমাদের যখন হচ্ছে এরকম টাইপের ক্রয় মূল্য দেওয়া থাকবে না, তখন হচ্ছে আমরা ধরে নেব, ধরি ওইটার ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। আমরা কি লিখলাম, আমরা লিখবো হচ্ছে যে ধরি ছাগলটির ক্রয় মূল্য আগেরটা আমাদের কত ছিল, আগেরটা আমাদের উদাহরণ 1 ছিল, তাই না? উদাহরণ 1, আর এটা আমাদের হচ্ছে 2.1 এর, তাই না? 2.1 এর উদাহরণ 1, আর এটা আমাদের হচ্ছে উদাহরণ 2। ধরি আমাদের ছাগলের ক্রয় মূল্য কত টাকা, ছাগলের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাই না? ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। এখন আমি তোমাকে দেখাই যে আমাদের কি বলছে যে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে কি, পার্সেন্ট কথার মানে হচ্ছে 100, আর আমাদের 8% মানে 8% ক্ষতি মানে কি, আমাদের 100 টাকায় আমরা 8 টাকা লস করছি। তার মানে কি, এটা বিক্রয় মূল্য কত হওয়া উচিত, 100 - 8 হওয়া উচিত, কারণ কি 8 টাকা কম। তাহলে আমরা দেখি তো বিক্রয় মূল্য আমাদের কত হবে। সুতরাং 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 100 - 8। তাহলে 100 - 8 করলে কত হবে আমাদের এখানে, 92 টাকা, তাই না? 92 টাকা অবশ্যই। ঠিক আছে, এরপরে আমি আসি, আমাদের এরপরে কি বলছে দেখো, ছাগলটি যদি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো, তাহলে হচ্ছে আমাদের কি হতো, ওকে 8% লাভ হইতো। আরো যদি আমরা 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করতাম, তাই না? কত টাকা বেশি মূল্যে, 800, আরো হচ্ছে 800 টাকা বেশি মূল্যে যদি আমরা বিক্রয় করতাম, তাহলে দেখো ছাগলটির ক্রয় মূল্য কত সেটা আমাদের চাইছে, তাই না? ওকে, আমি যদি ধরি যে আমাদের 8% লাভে যদি আমাদের বিক্রয় মূল্য ধরি, তাহলে কত হয় দেখো তো, এই যে আমাদের 8% লাভ বলছে না, তাহলে 8% লাভে যদি আমরা বিক্রয় করতাম, মানে 8% যদি লাভ চাইতো, তখন আমাদের বিক্রয় করা লাগতো কত টাকায়, আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করা লাগতো। তাহলে আমি তোমাকে বলি যে দেখো আমাদের 8% লাভে বিক্রয় মূল্য কত, যদি আমি লিখি এখানে দেখো 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য, 8% লাভে বিক্রয় মূল্য কত, অবশ্যই আমরা জানি যে তাহলে কত হবে, 100 + 8, তাই না? 100 + 8 কত হয়, 108 টাকা, অবশ্যই 108 টাকা। 8% লাভে, এটা 8% লাভে বিক্রয় মূল্য। ওকে, এখন আমাদের উপরে কি বলছে যে ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হইতো। তার মানে কি, আমাদের এখানে এখন বিক্রয় মূল্য তাহলে কত বেশি হওয়া লাগবে বলো তো? বিক্রয় মূল্য বেশি হওয়া লাগবে হচ্ছে আমাদের আগে কততে আমরা বিক্রয় করছিলাম, 92 টাকায় বিক্রয় করছিলাম, তাই না? তাহলে এখন হচ্ছে আমাদের কত টাকা বিক্রয় করা লাগবে, দেখো বিক্রয় মূল্য বেশি কত হয়। আগে আমাদের বিক্রয় মূল্য ছিল হচ্ছে 92 টাকা, এখন আমাদের বিক্রয় মূল্য কত, 108 টাকা, তাই না? তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি কত, বিক্রয় মূল্য বেশি কত টাকা,
108 মাইনাস 92, এটা আমি এখান থেকে হচ্ছে অ্যান্সারটা দেখে দিই যে আমাদের কত আসে, এটা 16 টাকা আসে, তাই না? 16 টাকা, 16 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এত পরিমাণ বেশি বিক্রয় মূল্য করা লাগতো। এখন কথা হচ্ছে ভাইয়া, এইটা এই 16 টাকায় তো তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত নাকি উচিত না? আমরা তো বের করছি যে আমাদের যে 16 টাকা তো আর অ্যান্সার হবে না, মানে ছাগলটির ক্রয় মূল্য কত। তো আমাদের তো অ্যান্সার তো আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম যে ছাগলটার ক্রয় মূল্য কত, হয়ে গেল, ছাগলটার ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে তো আমরা তো অ্যান্সারই বের করে ফেললাম যে ছাগলটার ক্রয় মূল্য 100 টাকা। কিন্তু ভাই জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে কি, ছাগলটা আমরা ধরছি যে 100 টাকার ভিতরে, ঠিক আছে, ক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছিলাম, বাট ছাগলটার অ্যাকচুয়াল প্রাইসটা কত আমরা ওইটা বের করতেছি। দেখো এখানে আমরা কিভাবে বের করতেছি, যে আমাদের বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত হইতো, তখন 10 টাকা 100 টাকা হইতো, তাই না? এই যে আমাদের বিক্রয় মূল্য কত হয়েছিল, বিক্রয় মূল্য বেশি হয়েছিল 16 টাকা, তাহলে তখন আমাদের ক্রয় মূল্য ছিল কত, 100 টাকা। আমি যদি একটু লিখি যে বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 ভাগ 16 হওয়া উচিত। যেহেতু আমাদের যে 16 থেকে 1 কমছে, তাহলে আমাদের কি হবে, 100 ভাগ 16 হওয়া উচিত, এত টাকা হওয়া উচিত, মানলাম, ঠিক আছে, ওকে। তারপরে আমাদের কি বলছে যে ছাগলটা যদি আরো 800 টাকা বেশি বিক্রি করা হতো, আমরা কিন্তু এই যে এই 800 টাকা কিন্তু এখনো ধরি নাই, তাই না? এই যে আমরা কিন্তু এখনো এটা ধরি নাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে দেখো বিক্রয় মূল্য যদি কত 800 টাকা, তাই না, 800 টাকা বেশি হইতো, তখন আমাদের কি হইতো, যেহেতু যে 1-এর থেকে 800টা বাড়ছে, তার মানে কি আমাদের এবার গুণ করতে হবে। তাহলে কি 100-র সাথে আমরা 800-কে গুণ করব, আর নিচে হচ্ছে 16 দিয়ে ভাগ দেবো, তাই না, 16 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত হয় অ্যান্সারটা, আমি যদি এখান থেকেই দেখাই দিই যে কিভাবে করা হয়, যে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয়, 16 সাথে হচ্ছে 800-কে ভাগ দাও, মানে 800 আর 16 ভাগ দাও, তাহলে কত হয়, উপরে উপরে হয় হচ্ছে 50। কিভাবে আসে যদি এটাও দেখাই দেই, দেখো 800 ভাগ 16 তাহলে কত হয় 50, তাই না? তাহলে আমাদের উপরে কত হবে, এই যে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে হচ্ছে এখানে নিচে হবে 1 আর উপরে হবে কত 50, আর এই 50-এর সাথে হচ্ছে 100 গুণ হলে কত হয় আমাদের 5000, তাই না, 5000 টাকা। ওকে, তাহলে আমরা তো ক্রয় মূল্যই বের করছি, আমাদের তো এটাই চাইছে যে যখন 800 টাকা বেশি বিক্রয় মূল্য হবে তখন আমাদের ক্রয় মূল্য কত, তাই না? আমাদের কোশ্চেনে তো এরকম ছিল যে 800 টাকা যদি আমাদের বেশি হয় তখন 8% লাভ হইতো, তখন আমাদের ক্রয় মূল্য কত হইতো, তাই না? আমরা এটা চাইছি, আমরা এটাই আমরা বের করে ফেললাম। এরপর আমরা আসি, দেখো যে আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। এখানে তোমাদের খুব সম্ভবত কয়েকটা কাজ দেওয়া ছিল, হ্যাঁ কাজ দেওয়া ছিল, যে এখানে তোমার ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 100 টাকা, লাভ ক্ষতি এগুলো তোমরা হচ্ছে যেগুলো ফাঁকা ঘর আছে এগুলো পূরণ করে ফেলো, এগুলো ভাই আর করাবো না। যদি কখনো এগুলাতে প্রবলেমে পড়ো আমাকে হচ্ছে পার্সোনালি জানাইতে পারো, আমার আইডি তোমাদের গ্রুপেই আছে, এমডি রাহান নামে, ওখানে জিজ্ঞাসা করতে পারো, অথবা হচ্ছে আমাদের গ্রুপ আছে যেটাতে, গ্রুপে হচ্ছে পোস্ট করে দিও, আমি রিপ্লাই করব। এখন আসি আমাদের যে মুনাফাটা কিভাবে করে। দেখো মুনাফা জিনিসটা কি, তুমি যে ব্যাংকে টাকা জমা রাখতেছো, সাপোজ তো ব্যাংকে তুমি জমা রাখলে হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তো ধরো যে তোমার ব্যাংক তোমাকে দিলে হচ্ছে 1 বছর পরে 110 টাকা ফোর্সে, তো তোমার লাভ কত হয়েছে, তোমার লাভ হয়েছে 10 টাকা, তাই না, 1 বছরে তুমি কিন্তু এখানে কোনো কিছু হাত দাও নাই, 100 টাকা তুমি ব্যাংকে রেখে দিছো, ওটা অটোমেটিক হচ্ছে 1 বছর পরে কত হয়েছে 110 টাকা হয়েছে, তাহলে তোমার লাভ বা মুনাফা কত হয়েছে, মুনাফা হয়েছে 10 টাকা। তো আমাদের এই যে মুনাফা জিনিসটা হচ্ছে এরকম, যেখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা বই খোলো ফার্স্ট, যে ফরিদা বেগম তিনি হচ্ছে 10,000 টাকা ব্যাংকে আমানত রাখলেন, 1 বছর পরে ব্যাংকের হিসাব নিতে গিয়ে তিনি দেখলেন তার জমা টাকার পরিমাণ 700 টাকা বেড়ে গেছে। তার মানে কি, তার এই 700 টাকা 1 বছর পর ফরিদা বেগমের টাকা কিভাবে বৃদ্ধি পাইলো, ঠিক আছে। দেখো কি বলেছে, যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা ব্যবসা গৃহ নির্মাণ, মানে ব্যাংক হচ্ছে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, তো সেই ইনভেস্টের বিপরীতে তারা কিছু লাভ করে, ব্যাংক কিছু না পায়, তারা অনেক লাভ করে, তো সেই অনেক লাভের একটুখানি অংশ তোমাকে দিয়ে দেয়, ঠিক আছে, কারণ কি তোমার টাকা সে ইনভেস্ট করছে, তার মানে কি সেখানে তুমি হচ্ছে দাবিদার, যে তোমার টাকা ইনভেস্ট করা হইতেছে, তাহলে তুমি দাবিদার যে আচ্ছা ঠিক আছে আমারও দিতে হবে, আমিও পার্সেন্টেজ নেব, অবশ্যই। তো দেখো তাহলে কি হয়,
এই টাকা হচ্ছে আমাদের কি, যে ব্যাংক সেখান থেকে হচ্ছে আমানতকারীকে কিছু টাকা দেয় এবং এই টাকাই হচ্ছে সেই আমানতকারীর প্রাপ্ত মুনাফা। ঠিক আছে, তো আমাদের দেশে হচ্ছে যে এই, যদি কেউ হচ্ছে ইসলাম সম্পর্কে হচ্ছে জেনে থাকো, তো আমাদের হচ্ছে এইভাবে টাকা নেওয়াটাকে বলা হয় যে সুদ, তাই না, সুদ। তো বাট জিনিসটা হচ্ছে ইসলামী শরিয়া অনুসারে কিছু একটা পার্সেন্টেজ আছে, আমার না খেয়াল নেই যে কত পার্সেন্ট হচ্ছে তোমার জায়েজ ছিল। ইসলামিক যে হচ্ছে ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে একটা শরিয়া বোর্ড খুব সম্ভবত তৈরি করে রাখছে, যে যারা হচ্ছে যেগুলো মেনটেন করে আমাদের হচ্ছে পার্সেন্টেজ হিসাবটা যাতে হচ্ছে ঠিক থাকে। বাট বেশিরভাগ ব্যাংকগুলো হচ্ছে এগুলো ফলো করে না, তো এই হিসাবে আর গেলাম না, আসি। আমাদের হচ্ছে এখান থেকে কয়টা জিনিস তোমার জানতে হবে। প্রথম কথা হচ্ছে মুনাফার হার, তারপরে সময়কাল, তারপর হচ্ছে সরল মুনাফা। আমি হচ্ছে এগুলো একটু এক্সপ্লেন করি। আমরা যদি পরেরটাতে চলে যাই একটা, দেখো প্রথমত আমি বলবো যে মুনাফার হার। মুনাফার হার জিনিসটা কি, মুনাফার হার। মুনাফার হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এখন এই আর জিনিসটা কি, দেখো শুনো। মুনাফার হার হচ্ছে তুমি 100 টাকার 1 বছর রাখলা, ঠিক আছে, কোনো জায়গায় 100 টাকা 1 বছর রাখলা, তো ওইখান থেকে হচ্ছে তুমি কতটুকু ফেরত পাইলা। দেখো 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তার মানে কি, তোমাকে সেখানে কত হতে হবে, পার্সেন্ট। তার মানে কি আমাদের মুনাফার হার যেটা, সেটা যেহেতু 100 টাকা এখানে চলে আসে, তার মানে কি মুনাফার হারটা অলওয়েজ কিসে প্রকাশ করা হয়, পার্সেন্টেজে, মানে যে পার্সেন্ট চিহ্নটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। এবং সেটা কত বছরের জন্য, নর্মালি আমরা 1 বছরের জন্য কাউন্ট করি, ঠিক আছে। এরপর আমরা আসি সময়কাল। সময়কাল মানে কি, যেই সময়ের জন্য মুনাফা হিসাব করা হলো তার সময়কাল। ধরে নাও যে তুমি 1 বছর না, তুমি 5 বছরের জন্য রাখছো, ঠিক আছে। তাহলে কি ব্যাংক তোমাকে হচ্ছে ওই 1 বছরের জন্য একটা দেবে, 2 বছরের জন্য একটা দেবে, 3 বছরের জন্য একটা দেবে, 4 বছর, এরকম টাইপের না জিনিসটা। মানে প্রত্যেক বছরই তোমার অ্যামাউন্টে কিছু না কিছু জমা হইতেছে। তোমার অ্যামাউন্টটা কিন্তু টোটাল 5 বছরেরটাই জমা হইতেছে, ঠিক আছে। বাট কি, তোমার 1 বছর গেল, ওই 1 বছরেরটা হচ্ছে তোমার অ্যাকাউন্টে জমা হলো, তারপর দ্বিতীয় বছর গেল, দ্বিতীয় বছরটা অ্যাকাউন্টে জমা হলো, এরকম টাইপের, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে সময়কাল। আর সময়কালকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি। সময়কালকে, সময়কাল এটা হচ্ছে আমাদের কি, এন দিয়ে প্রকাশ করি। আর আমাদের এই আরটাকে প্রকাশ করা হয় হচ্ছে পার্সেন্ট চিহ্ন দিয়ে। কি চিহ্ন দিয়ে, পার্সেন্ট চিহ্ন দিয়ে। আর এনটাকে আমরা নর্মালি হচ্ছে বছর দিয়ে কাউন্ট করি, ঠিক আছে, নর্মালি বছর দিয়ে আমরা কাউন্ট করি। তারপরে হচ্ছে আমাদের আর কি দেওয়া আছে, সরল মুনাফা, খুব সম্ভবত, তাই না। সরল মুনাফা জিনিসটা কি, সরল মুনাফা জানার আগে তোমার হচ্ছে পি সম্পর্কে জানতে হবে। আর পিটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটাকে ধরা হয় হচ্ছে পি। পি মিনস হচ্ছে প্রিন্সিপাল। পি মানে কি, প্রিন্সিপাল। এখন প্রিন্সিপাল জিনিসটা হচ্ছে তুমি শুরুতে যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতেছো, তুমি শুরুতে যে পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলা, সেটা আমাদের কি, পি। এরপর আমরা আসি, এই যে প্রারম্ভিক মূলধনটাকে আসলও বলা হয়। কি বলা হয়, আসল বলা হয়। প্রারম্ভিক মূলধন বলতে পারো, অথবা মূলধন বলতে পারো, অথবা আসল বলতে পারো, যেটা মন চায় ওটা বলবা, তোমার ইচ্ছা। তারপর আসি যে আর কি কি লাগে তোমার জানা। আর তোমার জানা লাগবে হচ্ছে মুনাফা কি। মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। মুনাফা মানে হচ্ছে ইন্টারেস্ট, এই জন্য আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি। তাহলে কত হবে, এটা আই হবে। তারপর আমরা আসি, উল্টা বলে ফেলছি, তাই না। মুনাফা মিন্স প্রফিট, তাই না। আর হচ্ছে আমাদের আর দিয়ে হচ্ছে ইন্টারেস্টেড। ওকে, ঠিক আছে, ওকে, প্রফিট ইন্টারেস্ট একই কথা, ওকে। সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল এ। আচ্ছা, সবৃদ্ধি মূলধন জিনিসটাকে আমি তোমাকে বলি। সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূলধন, এই সবৃদ্ধি মূলধন যেই কথা, এইটা মুনাফা আসল একই কথা। এখন মুনাফা আসল মানে কি, মুনাফা আসল, এটা কিন্তু তুমি কখনো মনে করো না যে মুনাফা মাইনাস আসল। এটা কিন্তু মুনাফা মাইনাস আসল না, এটা কি মুনাফা আসল একত্রে বলা হয়েছে, এই জন্য একটা ড্যাশ টাইপের, ঠিক আছে, ড্যাশ। তো মুনাফা আসল মানে কি, মুনাফা প্লাস আসল, মুনাফা প্লাস আসল। এই মুনাফা প্লাস আসলকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা। কি দ্বারা, এ দ্বারা। টোটাল অ্যামাউন্টটা আমরা প্রকাশ করি কি দিয়ে, এ দিয়ে। ওকে, এখন আমরা আসি, আমাদের কয়েকটা সূত্র জানা লাগবে। সেই সূত্রটা কি কি,
দেখো আমাদের সূত্রগুলো হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখন এই সূত্রটা জানার আগেও তোমাকে জানতে হবে যে সরল মুনাফা জিনিসটা কি। সরল মুনাফা ভাইয়া কিছুই না। দেখো আমি তোমাকে যদি এক্সপ্লেন করি, একটা পেজ নিয়ে নেই, এক্সপ্লেন করি। ধরো না তুমি কোনো একটা জায়গায় 1000 টাকা রাখলা, ঠিক আছে? 1000 টাকা তুমি রাখলা হচ্ছে 5 বছরের জন্য। 1000 টাকা তুমি রাখলা কত বছরের জন্য? 5 বছরের জন্য। তো তোমার ধরো তারা হচ্ছে ইন্টারেস্ট রেট দিল হচ্ছে 10%। 10%। আচ্ছা যাও, তুমি 1000 টাকা না, তুমি 100 টাকাই ধরো। কত টাকা ধরবা? 100 টাকা। তোমার জন্য বুঝতে ইজি হবে, আমার জন্য বুঝতে ইজি হবে। ওকে, 100 টাকা। তাহলে দেখো 10% মানে কি? প্রতি 100 টাকার বিপরীতে তারা তোমাকে 10 টাকা করে দেবে, তাই না? জিনিসটা এমন না? 100 টাকার বিপরীতে তারা কত টাকা দেবে? 10 টাকা দেবে, মানলাম, ঠিক আছে, ওকে। তো দেখো তুমি প্রথম বছর 100 টাকার বিপরীতে তুমি কত টাকা পাবা? 100 টাকার বিপরীতে তুমি পাবা হচ্ছে আহ কত টাকা? 10 টাকা। 100 টাকার বিপরীতে তুমি কত টাকা পাবা? 10 টাকা। তারপর তুমি হচ্ছে এর পরের বছর তুমি হচ্ছে কত টাকা পাবা? আরো 10 টাকা পাবা। এর পরের বছর তুমি কত টাকা পাবা? আরো 10 টাকা পাবা। এরকম করে করে জিনিসটা কি বাড়তেছে না? এরকম করে করেই জিনিসটা বাড়তেছে। তো জিনিসটা হচ্ছে কেমন দাঁড়ালো দেখো, এই যে আমাদের আই ইকুয়াল টু পি আর এন। এটা মানে হচ্ছে তোমার ধরে নাও যে প্রথম বছরে তুমি রাখলা 100 টাকা, আর তুমি 5 বছরের জন্য রাখলা, তারা তোমাকে ইন্টারেস্ট রেট দিল হচ্ছে 5% বা 10%। তো তোমার প্রথমে যে টাকাটা ছিল ওই টাকাটার উপরেই তোমার 5 বছরের যে ইয়াটা আসতেছে, যে ইন্টারেস্টটা আসতেছে বা প্রফিটটা আসতেছে, সেটা তুমি কাউন্ট করতেছো একসাথে। সেটা কার উপরে? সেটা হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধনের উপরে। কার উপরে? শুরুতে যেটা ছিল ওইটার উপরেই, তাই না? তাহলে আমাদের দেখো এই সূত্রটা হচ্ছে কি আই ইকুয়াল টু পি আর এন। এখানে পিটা কি? পিটা হচ্ছে আমাদের আসল টাকা, আমাদের আরটা কি? আমাদের ইন্টারেস্ট রেট। তারপর আমাদের কি এনটা কি? এনটা হচ্ছে আমাদের সময়, তাই না? জিনিসটা কিভাবে আসে আমি যদি আরো একটু ডিটেলস এক্সপ্লেন করি যে এই জিনিসটা কিভাবে আসে। যে আমাদের প্রথম বছরে 100 টাকার আমরা কত টাকা? এই যে 10%, তাই না? 100 টাকার কত? 10%। 10% মানে কি? 100 টাকা 10% মানে কি? 10%কে আমরা এভাবে কল্পনা করি, দেখো 10%কে আমরা 10% লিখি না, আমরা দেখো আমাদের যদি কখনো আর এর মান লিখি হচ্ছে 10%, এই কথাটার মানেই হচ্ছে 10 ডিভাইডেড বাই 100। এই পার্সেন্ট মানে হচ্ছে এই পার্সেন্ট মনে রাখবা, পার্সেন্ট অলওয়েজ হচ্ছে 1/100। এটা আমরা এইভাবে লিখবো, পার্সেন্ট কি? 1/100। যদি কখনো 10% দেওয়া থাকে তাহলে আমরা এটাকে কি লিখবো? 10% লিখবো, ঠিক আছে? 10%। ওকে, আই গেস ক্লিয়ার হইছো? ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আর এর মান, তাই না? আর এটা আমাদের কি? পি এর মান। পি এবং কত? আর, তাই না? তো প্রথম বছরের জন্য আমাদের যে মুনাফাটা আসলো সেটা কি? এরকম পি আর আসলো, পি আর। দ্বিতীয় বছরে তোমরা যেটা বলছিলাম যে শুরুতে যেটা ছিল সেটার উপরেই আবার 10% আসবে। তার মানে কি দ্বিতীয় বছরেও সিমিলারলি 100-র সাথে 10/100 গুণ আকারে আসবে, তাই না? এইটা আমাদের গেল আরেকটা। এটা কত আমাদের? পি। এটা কত আমাদের? আর, তাই না? এরকম টাইপের। আচ্ছা, তাহলে 1 বছরের জন্য একটা পিয়ার আসলো, 2 বছরের জন্য আরেকটা পিয়ার আসলো, এরকম করে 5 বছরের জন্য যদি হয়, 5 বছরের জন্য হলে তোমার এরকম কয়টা আসবে? টোটাল 5টা পিয়ার আসবে, 5টা পিআর, তাই না? তাহলে যদি তুমি 5টা পিআর কে একত্রে গুণ করো, সরি 5 পিআর কে যদি একত্রে হচ্ছে যোগ করো, যে পিআর মানে প্রথম বছরে পাইলা পিআর, তার সাথে যোগ করলা দ্বিতীয় বছরের পিআর, তার সাথে যোগ করলা তৃতীয় বছরের পিআর, এরকম করতে করতে 5টা, যেহেতু তোমার 5 বছরে বলছে 1 2 3 4 5, এরকম তোমার কয় বছরে বলছে? 5টা বলছে, তাহলে কি আসবে? 5 পিআর আসবে, তাই না? এখন তোমাকে যদি তোমার কাছে জানা নাই যে কত বছর, ধরে নাও যে এন বছর, মাত্রই বললাম যে আমাদের সময় কত? সময় হচ্ছে এন। তাহলে কি এখানে কত অবধি যাবে? এন সংখ্যক অবধি যাবে। যদি 5টার জন্য আসে 5 পিআর, তাহলে আমাদের এন সংখ্যকের জন্য কি আসবে? এনপিআর। আর এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখলে আমাদের কি আসে? সাজায় লিখলে আসে হচ্ছে, রাইট টাইমে কাজ করে না, ওকে, সাজায় লিখলে আসে হচ্ছে পিআরএন। আশা করি তুমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের আই ইকুয়াল টু পিআরএন কিভাবে আসতেছে। আমি একটু ডিটেইলস এক্সপ্লেন করতেছি, টাইম মিলাতে পারবো কিনা কি জানি। ওকে, এত ডিটেইলসে কিন্তু পড়াতে চাইনি, বাট ওই যে পড়াতে আসলে এরকম হয় না, বুঝছো? মনে হয় যে কিছু বাদ দিয়ে চলে যেতেছি। ওকে, এরপর আসি তোমাদের এখানে আর কি কি দেওয়া আছে দেখো।
মুনাফা আসল যেটা দেওয়া ছিল, দেখো মুনাফা আসল না, এই যে মুনাফাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আই দিয়ে প্রকাশ করি, আর আমাদের আসলটাকে কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা প্রকাশ করি। তার মানে এ ইকুয়াল টু কি হয়, ইকুয়াল টু আই প্লাস পি, যে আমাদের এখানে যেটা দেওয়া আছে এ ইকুয়াল টু পি প্লাস আই বা আই প্লাস পি, একই কথা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট আমাদের কি দেওয়া আছে, যে মুনাফা সংক্রান্ত সমস্যা। এখানে আসি ভাইয়া, শুনো, আমি তোমাকে এই এতগুলা জিনিস যে আসছে না, আমি যা চলেছি তোমাকে এটা বলে দিই, এইটারই একটা অল্টারনেটিভ সলিউশন দেওয়া আছে এবং তুমি এইটাই লিখবা, তাই না? তুমি এত বড় করে তো অবশ্যই করবে না, তুমি এটা পড়বা, তুমি এটা অবশ্যই বুঝবা, যে পরে পরে অবশ্যই আমি এখন বুঝাই দেবো, কিন্তু তুমি লিখবা কোনটা, তুমি লিখবা এটা। জিনিসটা এমন লাগতেছে যে 3 ইডিয়ট মুভিতে স্যার বলতেছে জো বুক মে হ্যাঁ তুম ওহি লিখোগে, এরকম টাইপের শোনাইতেছে, বাট জিনিসটা ওরকম না, তুমি অবশ্যই এটা বুঝবা, এটা বুঝতে হবে, তারপরে তুমি হচ্ছে এই শর্টকাট পদ্ধতিতে করবা। দেখো এটা আমি একটু এক্সপ্লেন করি যে কিভাবে আসলো। যে আমাদের রমেশ সাহেব হচ্ছে ব্যাংকে 500 টাকা জমা রাখছে এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংকে টাকা উঠাবেন না, এবং তিনি ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পরে তিনি কত টাকা মুনাফা পাবেন, তাই না? 6 বছর পরে তিনি কত টাকা মুনাফা পাবেন। তো জিনিসটা দেখো, আমি তোমাকে বলি, তিনি দেখো 10% বার্ষিক মুনাফা কত পার্সেন্ট, 10%। 10% মানে কথাটার অর্থ হচ্ছে কি, আমাদের 100 টাকায় 10 টাকা, তাই না? তার মানে কি 100 টাকায় 1 বছরের জন্য তিনি কত টাকা মুনাফা পাবেন, 10 টাকা পাবেন। 100 টাকায় 1 বছরের জন্য 10 টাকা। তাহলে আমরা ঐকিক নিয়মে যদি করি, ঐকিক নিয়ম কি আমরা কি করি, এক আনি না, এক নিয়ে আসি। তাহলে যেহেতু যে এখানে আমরা এই একটা আনলাম, আমাদের এই 10টা তো এখানে ফিক্স থাকবে, যেহেতু এখানে কমলে আমাদের কি হয়, ভাগ চিহ্ন হয়, আর এখানে যেটা থাকে ওটা আমরা নিচে নিয়ে যাই, তাহলে কত হবে, 10/100 হবে। ঠিক আছে, মানলাম। তারপর আমাদের কি বলছে যে 5000 টাকা জমা রাখছে, তো আমরা এখানে হচ্ছে 5000 দিলাম। এখন দেখো এই যে আমাদের এই জিনিসটা করছে না, এই জিনিসটা আসলে এভাবে যদি করতে না চাও, যে 4টা লাইনে যদি করতে না চাও, তাহলে কিভাবে করবো আমি তোমাকে বলি। এটা আমাদের সরি এখানে করি। ওকে, এটা আমাদের উদাহরণ কত ছিল, উদাহরণ 3 ছিল, তাই না? উদাহরণ 3, উদাহরণ 3-এ আমাদের কি বলা ছিল, যে 100 টাকায় মুনাফা, 100 টাকায় 100 টাকার 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত, 10 টাকা, তাই না? যেহেতু আমাদের 10% ছিল, 10 টাকা। তারপর আমি আসি যে 1 টাকার, আচ্ছা এটা ইংলিশে লিখে ফেলছি, একটু কষ্ট করে আমার এটা মাফ করে দিও, যে আমি ইংলিশ আর বাংলা মিলাই ফেলতেছি, ভাইয়াদের অভ্যাস নেই এভাবে লেখার। ওকে, 1 টাকার তাহলে কত বছরের মুনাফা, আমরা এখানে এটা কিন্তু 1 লিখছি, মুছে দিই প্রবলেমে পড়বা। ওকে, তাহলে দেখো 1 টাকার 1 বছরের মুনাফা, তাহলে কত হবে, এটা 10/100 হবে, যেহেতু আমাদের এটা কমছে এত টাকা। তারপরে আসি আমরা হচ্ছে, আমাদের কত ছিল, 5000 টাকা ছিল নাকি 50,000 ছিল, আরে গরিব দেখি 5000 টাকা, আমার মতো গরিব। তারপরে কত বছর চাইছে, চাইছে হচ্ছে 6 বছরে, তাই না? যে আগামী 6 বছরের জন্য, তাহলে কি 5000 টাকা 6 বছরের মুনাফা। দেখো এখানে কিন্তু এই যে এখানে 1 ছিল, এখানে কিন্তু 5000, তার মানে কি বাড়ছে। আমাদের কনসেপ্ট অনুসারে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তার মানে কি 10 গুণ 5000। তারপরে কি আমাদের 1 ছিল, এই 1 এর থেকে কত বছর হয়ে গেছে, 6 হয়ে গেছে, তার মানে কি বাড়ছে, এগেইন গুণ করবা, শেষ 6। তারপরে কি 100 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাই না? এত টাকা। আমি যদি 0 0 কেটে দিলাম, এই 0 আর এই 0 কেটে দিলাম, তাহলে আমাদের কত থাকে, 5 6 30, তাহলে কত থাকে, 3000 টাকা। তার লাভ কত হইছে, তার লাভ হইছে, আরে জোস তো, 5000 টাকা 3000 টাকা লাভ। ওকে, তারপর হচ্ছে দেখো মুনাফা আসলে কেন বের করছে, মুনাফা আসল, কারণ কি দেখো আমাদের চাইছে কি, মুনাফা আসল কত হবে, তাই না? তোমার মুনাফা হয়েছে 3000 টাকা, তোমার আসল ছিল 5000 টাকা, সে 5000 টাকা রাখছিল, টোটাল কত হলো 8000 টাকা। দেখো তো আমাদের এখানে 8000 টাকা মুনাফা আসছে না? ওকে, আমাদের এখানে 8000 টাকা মুনাফা আসছে, এরপর জাস্ট অ্যান্সার লিখে দিচ্ছে। ওকে, এখন শুনো একটু, আমাদের এই যে আমাদের যে ইয়াটা ছিল, যে আমরা এর আগে যেটা করছিলাম, একটু যদি ব্যাকে যাই, আই প্লাস পি ছিল না? আর আই এর সূত্রটা কি ছিল বলতো, আই এর সূত্রটা ছিল হচ্ছে আমাদের পি আর এন, তাই না? পি আর এন, আর তার সাথে কি ছিল, পি ছিল, এটা আমাদের কি ছিল, এটা আমাদের ধরে নিই আমরা হচ্ছে এটা এ, তাই না? তাহলে আমাদের এ মানে কি বলতো, এ মানে হচ্ছে এটা না, যে আমরা যদি এখান থেকে যে পি কমন নেই, তাই না? যদি আমরা পি কমন নিতাম তাহলে কি হতো, পি কমন নিলে হতো এই যে এখানে আমাদের কত থাকে, এখানে আমাদের 1 থাকে, আর এখানে আমাদের কত থাকে, আচ্ছা ঠিক আছে, এটা এভাবে লিখি যে আমাদের এখানে আর থাকে, এখানে এন থাকে,
আর এখানে আমাদের কত থাকে 1 থাকে। তাহলে আমাদের কিন্তু এটা এরকম যে P1 প্লাস আর এন, কথাটা কিন্তু এরকম এ। তাহলে আমাদের সূত্র দুটো মনে রাখতে হবে, একটা এই সূত্র I ইকুয়াল টু পি আর এন, একটা কি A ইকুয়াল টু P1 প্লাস আর এন এই সূত্র, আর আরেকটা কি মুনাফা আসল মানে কি, মুনাফা আসলের যে A ইকুয়াল টু I প্লাস পি অথবা P প্লাস I, এইটা। এই তিনটা সূত্র তোমার হচ্ছে একটু মাথায় রাখা লাগবে। ওকে, আই গেস ক্লিয়ার হয়ে গেছো। আমরা এর পরের ইয়াতে যাই, যে আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম 3000 টাকা, তাই না? ওকে, আশা করি তোমরা হচ্ছে মুনাফা আসলটা হচ্ছে বুঝতে পারছো যে জিনিসটা কিভাবে বেরোয়। এখন আমি আসি হচ্ছে আমাদের যে বিকল্প সমাধানটা ছিল, সেই বিকল্প সমাধানটা কিভাবে করছে। আমি বলি ভাইয়া, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে তোমরা ওই চ্যাপ্টারের কনসেপ্টটা পড়বা, তারপর ওই চ্যাপ্টারে যে উদাহরণগুলো ছিল উদাহরণগুলো আগে করবা। উদাহরণগুলো করলে কি হয়, তোমার অনুশীলনীর অনেকগুলা টাইপের কোশ্চেনই না উদাহরণে করেই দেওয়া আছে, তুমি অলরেডি এখান থেকে ওই টাইপের অঙ্কগুলো করে ফেলছো, তাহলে কি তোমার সুবিধা হবে অনুশীলনী করতে, যে তাই না? ওকে, আমরা এরপরে আসি যে আমাদের কি বলা আছে যে এর বিকল্প সমাধান। দেখো আমাদের বিকল্প সমাধান কি, আমাদের আয়ের সূত্র কি ছিল, আয়ের সূত্র ছিল হচ্ছে যদি আমরা বিকল্পটা দেখি, বিকল্প যে আমাদের আই কি ছিল, আই ইকুয়াল টু পি আর এন, তাই না? তাহলে পি এর মান কত ছিল 5000 টাকা, আর এর মান কত, আর এর মান কিন্তু 10%, আর এর মান কত, আমরা যদি এখানে লিখি যে আমাদের পি হচ্ছে কত টাকা 5000 টাকা, আরে আবার ইয়ে করে ফেলছি, পি হচ্ছে কত 5000 টাকা, দেখতে খারাপ লাগে, 5000 টাকা। আমাদের আর কত, আমাদের আর হচ্ছে 10%, তাই না? 10%, আর এই 10% মানে কি 10/100, তাই না? 10/100, 10/100। আমাদের এন কত ছিল, এন ছিল হচ্ছে 6 বছর নাকি 5 বছর, 6 বছর ছিল, হ্যাঁ 6 বছর, 6 বছর। তাহলে আমাদের কত গুণ হবে, 6 গুণ হবে। আলটিমেটলি তুমি যদি এখানেও কাটাকাটি করো, দেখো আমাদের এখানে যে এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল, 5 6 30, আর এখানে আরো দুইটা শূন্য আছে, তাহলে দুইটা শূন্য, তাহলে 3000 টাকা। আলটিমেট রেজাল্ট কিন্তু একই আসে, তাই না? তাহলে তুমি কেন হচ্ছে এত বড় করে 1000 টাকার 1 টাকার মুনাফা এগুলো করবা ভাই? তুমি এটা বুঝছো জিনিসটা, ভালো কথা, তুমি এখন এটা দিয়ে করবা। আর যদি তুমি ঘাটতারা হও, তুমি অবশ্যই এটা দিয়ে করো, কোনো প্যারা নেই। আসি এরপরে, এরপর আসি আমাদের উদাহরণ 4-এ, এরকম যে কত উদাহরণ করতে হবে। আসি, শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। ওকে, দেখো সিরিয়াস হই, শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকা 6 বছরের মুনাফা এত টাকা হবে। দেখো শতকরা বার্ষিক বলা আছে, শতকরা যেখানে বলা আছে সেটা আমাদের কি, সেটা আমাদের পার্সেন্ট, তার মানে কি আয়ের আরের মান, তাই না? সেটা আমাদের কিসের মানে, দেখো মুনাফা আর কত দেওয়া আছে, তুমি বই খুলো তাড়াতাড়ি, এটা বইয়ের কত নম্বর পেজ, এটা বইয়ের হচ্ছে 16 নম্বর পেজ, 16 নম্বর পেজ খুলো। তো দেখো আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে হচ্ছে আমাদের 8 আর কত হাফ, তার মানে কি 8.5, 8.5%। এটা কিভাবে, যে এই 17/2 100 কিভাবে আনছে, আমি যদি দেখাই যে কিভাবে আনছে, দেখো কত ছিল জানি 8 আর হাফ, তাই না? ধরো তোমার কাছে দেওয়া আছে 8 আর হচ্ছে হাফ, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কখনো করছো? অবশ্যই করা উচিত। দেখো যদি না করে থাকো হয়তো সামনে করবা, নট শিওর আমি করছো কিনা। দেখো 8 দুগুণে 16, প্রথমে তুমি এই দুইটাকে গুণ করবা, ঠিক আছে? এই দুইটাকে গুণ করলে কত আসে, 8 দুগুণে 16, ওই 16-র সাথে উপরে যেটা আছে ওটাকে যোগ করবা, তাহলে কত আসে, 17 আসে, তাই না? তাহলে 17 ডিভাইড বাই কত, 2, এত পার্সেন্ট। আর এই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে আমরা জানি হচ্ছে 1/100, তাই না? তার মানে কি 17/2 গুণ 1/100। তাহলে উপরে যদি আমরা লিখি যে 17 একে 17, আর নিচে হচ্ছে 2 আর 100 গুণ আকারে আছে, তাই না? এরকম টাইপের জিনিসটা না, দেখো তো আমাদের এটাই না লিখছে যে আমাদের 17 ডিভাইড বাই 2 গুণ 100। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো জিনিসটা কিভাবে আসে। তারপর আমরা আসি হচ্ছে, দেখো আমাদের পি হচ্ছে আমাদের আসল, আসলকে আমাদের বের করতে বলছে। দেখো তো এই যে শতকরা বার্ষিক এত টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা, তার মানে কি তোমার আসলটা চাইছে যে তুমি কত টাকা রাখছো এখানে, তাই না? তো কত টাকার মুনাফা হচ্ছে এত টাকা হবে। এখন দেখো কত বছরের, মানে 6 বছরের মুনাফা, তাহলে 6 বছরের মুনাফা, তোমার এন এর মান দেওয়া আছে কত, 6। আমি লিখে রাখি আমাদের কি কি দেওয়া আছে। দেখো প্রথমত তুমি কি কি জানো, তুমি আর জানো হচ্ছে এটা আমাদের কিসের মান, আর এর মান। এরপর তুমি জানো হচ্ছে এন এর মান, এন এর মান কত বছর, 6 বছর। তারপর তুমি কিসের মান জানো, তোমার মুনাফা দেওয়া আছে, মুনাফা মানে কি আয়, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে আমাদের 2550। তাহলে 2550 লেখো, 2550, 2550 টাকা। ওকে, তারপরে কি দেওয়া আছে দেখো, আমাদের কি চাইছে, আমাদের চাইছে যে কত টাকার, মানে কি তোমার আসলটা চাইছে কত টাকার মুনাফা হচ্ছে এত টাকা হবে, তার মানে কি পি ইকুয়াল টু হোয়াট, তাই না? পি ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা কিভাবে করবো, দেখো আমাদের পি আই ইকুয়াল টু কি সূত্র, পি আর এন,
আমাদের সূত্র কি পি আর এন। পি এর মান কত? পি এর মান আমরা জানি না, আমাদের কিসের মান লাগবে? আমাদের পি এর মানটাই লাগবে। আমরা কিসের মান জানি? আমরা আই এর মান জানি, আমরা আর এর মান জানি, আমরা এন এর মান জানি। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে পিটাকে রেখে দিলাম। আচ্ছা, এভাবে তো বুঝবা না, আমি তোমাকে একবারে রুট লেভেল থেকে বুঝাই যে আমাদের কি করা লাগতেছে। দেখো আমরা এখানে কি করি যে আমাদের আই ডিভাইড বাই কত হয়, এই যে আই লিখলাম, আমাদের শুধুমাত্র পি লাগবে, পি আমরা রেখে দিই, পি এক পাশে রেখে দিলাম, বাকিগুলোকে আমরা ওই পাশে নিয়ে আসলাম। আর এন এই পাশে কি আকারে আছে? গুণ আকারে আছে, অবশ্যই গুণ আকারে আছে। আর এই পাশে আসলে তাহলে কি হবে? এই পাশে আসলে হবে যে আমাদের ভাগ হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এখানে এই যে এই ভাগ আকারে দিয়ে দিলাম, এখানে আমরা আর এন দিয়ে দিলাম, এখানে আমাদের কি আসবে? পি আসবে। পি আমরা একসাথে রেখে দিলাম, মানে আলাদা করে রেখে দিলাম, আর আর এন এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে কি হবে? ভাগ আকার হয়ে যাবে, তাই না? ওকে, এরপর আমরা আসি, দেখো এই যে আমাদের পি যে এই পাশে আছে, আমরা এই পাশেও আনতে পারি, একই কথা। যে তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো, যে পি ইকুয়াল টু আই ডিভাইড বাই আর এন, এরকম টাইপের আসলো, আশা করি বুঝতো। তাহলে দেখো আই ডিভাইড বাই যে আর এন, আই এর মান কত? আই এর মান আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে 2550। আর নিচে আমাদের কি আসে? নিচে আমাদের আসে হচ্ছে আর এর মান। আর এর মান কত? 17 গুণ, আচ্ছা এখানে আটবে না, আমি উপরে লিখি, ঠিক আছে? এখান থেকে মুছে দিই, যেহেতু এখানে আটবে না, আমি হচ্ছে উপরে লিখি একটু। দেখো কত মান? আয়ের মান কত? উপরে 2550, আর নিচে কত? আর এর মান। আর এর মান কত? 17 ডিভাইড বাই 2 গুণ 100, তারপরে কত? গুণ 6, তাই না? 6 বছর যেহেতু। এখন দেখো তো জিনিসটা কিরকম হলো, যে 2550, তার নিচে হচ্ছে কত? তার নিচে হচ্ছে আমাদের উপরে এখানে 17 গুণ 6, আর নিচে কত আসে? 2 গুণ 100। তো এইটাকে দেখো, এটাকে আমি জানি না যে তুমি শিখছো কিনা এখনো আদৌ। 2550 নিচে এটা ভাগাকার আছে না, এটাকে তুমি যদি একটু গুণ আকারে লিখতে চাও, তাহলে এই জিনিসটাকে পুরো উল্টায় লিখতে হবে। আমি তোমার জিনিসটা যদি এক্সপ্লেন করি, ধরো যে এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, এখানে একটা টার্ম আছে, ঠিক আছে? তাহলে তুমি এইগুলাকে ধরে নাও, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে কি ডি। তাহলে এই জিনিসটাকে তুমি যদি ভাগ আকারে না লিখে যদি গুণ আকারে লিখতে চাও, তাহলে লেখা লাগে হচ্ছে এ বাই বি গুণ ডি বাই সি। তার মানে কি নিচের পার্টটা পুরাই উল্টায় যায়। তাহলে দেখো এই যে আমাদের একটা বড় একটা দাগ দেখতেছো, এই বড় দাগের উপরে যে 2550-এর নিচে কত আছে বলো তো? 2550-এর নিচে কিন্তু 1 আছে, কিছু নাই মানে কি 1 আছে। যে আমরা উপরে যে এরকম টাইপের দুইটা জিনিস কাউন্ট করতে চাই, তাই না? সব কিছুর সাথে এক ভাগ আকারে থাকতেই পারে। আর আমরা যদি এই যে এই ভাগের বদলে যদি গুণ চিহ্ন দেই, তাহলে কি এই যে নিচের যেটা ছিল 2 গুণ 100, এটা উপরে চলে যাবে, আর এই যে আমাদের উপরে যেটা ছিল 17 গুণ 6, এটা নিচে চলে আসবে। তারপর তুমি কাটাকাটি করো, যা মন চায় তা করো, এটা জুতা খুললে মারো, তুমি অ্যান্সারটা ক্যালকুলেটরে বের করে দিবা, তাই না? তাহলে দেখো যেভাবে আমাদের কত আসে, উপরে 2550 গুণ 2 গুণ 100, তাই না? যে 2550 গুণ 2 গুণ 100, আর নিচে কত? 17 গুণ 6। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আর এই কাটাকাটি কিভাবে করে? ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর করে দিবা। আর যদি কাটাকাটি দেখাই দিতে চাও, তাহলে আমি যদি দেখাই দিই যে আমাদের 2 3, হ্যাঁ 2 একে 2, 3 দুগুণে 6, আর কিছু কি ভাগ যায়? ক্যালকুলেটরে ভাগ দিতে হবে। 3 দিয়ে 2550, দেখি তো। চলো আমরা হচ্ছে আজকে বাচ্চা লেভেলের মতো করি, যে আমাদের 2550 ভাগ 3, এটা কি যায়? 850-এ যায়। তাহলে কি 3 একে 3, এটা কত হয়? 850 হয়। 850 কি 17 দিয়ে ভাগ যায়? খুব সম্ভবত 17 তো একটা মৌলিক সংখ্যা, তাই না? ভাগ যাওয়ার কথা না, খুব সম্ভবত, নট শিওর যদিও, যাই মেবি, নাকি? দেখি তো যায় কিনা। 17 ভাগ হচ্ছে কত? 850, তাহলে কত হয় দেখি। যায় তো। ওকে, তাহলে 17 একে 17, আর 850 থেকে বাদ দিলে কত হয়? ভুলে তো গেছি, 50, তাই না? 50 হয়, 50। আর কি কিছু আছে আমাদের? আমাদের নিচে দেখো, নিচে সবগুলো 1 আছে, তার মানে নিচের আনসার 1 না লিখলেও চলে। আর উপরে 50 আছে, 1 আছে, আর 100 আছে। 50 আর 100 তে গুণ করলে 5000, তাই না? আমাদের 5000 কি রেজাল্ট? খুব সম্ভবত 5000 রেজাল্ট। হ্যাঁ, 5000 টাকা রেজাল্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপর আমরা আসি যে এটা আমাদের কি ছিল? এটা আমাদের উদাহরণ 4 ছিল, তাই না? কি হলো এটা? উদাহরণ 5 করি। উদাহরণ 5-এ কি বলা আছে দেখো,
শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। জিনিসটা কেমন? শতকরা বার্ষিক কত মুনাফা, শতকরা বার্ষিক কত মুনাফা যেহেতু বলছে, তার মানে আমাদের কি চাইছে? শতকরা বার্ষিক কত মুনাফা, তার মানে কি আর এর মানটা তোমারে বলে দেয় নাই, তার মানে কি বের করতে হবে? আর এর মানটা বের করতে হবে। তুমি আর এর মান বের করো। তুমি আর এর মান কিভাবে বের করবা? দেখো তো আমাদের কি কি দেওয়া আছে। আমাদেরকে এখানে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা, তার মানে কি আমাদের আসল কত? আসল হচ্ছে 3000। 3000 টাকার 5 বছরে, তার মানে কি আমাদের সময় হচ্ছে 5 বছর, তাহলে আমাদের মুনাফা হবে 1500 টাকা। তার মানে কি আমাদের আয়ের মান 1500 টাকা, যেহেতু মুনাফা এত টাকা বলে দিয়েছে, তাহলে আমাদের জিনিসটা কি হবে? আমরা যদি লিখি যে উদাহরণ 5, উদাহরণ 5 আমাদের মুনাফার হার আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে আমাদের, তোমাদের যেভাবে লিখবা যে মুনাফার হার আর তারপর হচ্ছে আমাদের কত আসল পি, এগুলো কিন্তু তোমার লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। আমি যদি তাড়াতাড়ি করতেছি দেখে হচ্ছে লিখতেছি না। অবশ্যই বইতে যেভাবে দেওয়া আছে না, এই যেভাবে সবগুলার বাংলা নামটা সহ লিখে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের কত হবে? এটা আমাদের হচ্ছে কত দেওয়া আছে? আর আমাদের দেওয়া নাই। আমাদের কি কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে পি হচ্ছে আমাদের 3000 টাকা, পি 3000 টাকা। আমাদের হচ্ছে এন কত বছর দেওয়া আছে? এন মেবি 5 বছর দেওয়া ছিল, এন 5 বছর। আমাদের আই কত দেওয়া ছিল? আই আমাদের দেওয়া ছিল হচ্ছে 1500 টাকা, তাই না? 1500 টাকা আই হচ্ছে আমাদের 1500 টাকা। ওকে, এখন আমাদের সূত্র অনুসারে কি হবে? যে আমাদের আই ইকুয়াল টু পি আর এন, তাই না? পি আর এন আমাদের চাইছে কি? আমাদের চাইছে আর, তাহলে তুমি আরটাকে হচ্ছে একপাশে রেখে দাও আর বাকিগুলোকে একপাশে নিয়ে আসো, তাহলে কি হবে? আই ডিভাইড বাই পি এন হবে, আর ওই পাশে হচ্ছে আর হবে। একইভাবে আগের অঙ্ক যেভাবে করছিলাম যে আরটাকে এই পাশে লেখা যায়, লেখাই যায়। আই ডিভাইড বাই পি আর কত এন হবে। এখন আয়ের মান কত? আয়ের মান হচ্ছে আমাদের কত? 1500। আর আমাদের পি এর মান কত? পি এর মান হচ্ছে আমাদের 3000। 3000-এর নিচে হচ্ছে কত? এরপর সাথে কত হবে? 5, যেহেতু আমাদের এর মান হচ্ছে 5। এখন তুমি এটাকে হচ্ছে কাটাকাটি করো, দেখো তো এখানে যে এটা কাটাকাটি চলে যায়, দুটা শূন্য চলে গেল। 15 15, 15 দুগুণে 30, ওকে 1, আর এখানে কত? 2। আর আমাদের দেখো উপরে কত আসে? উপরে আসে হচ্ছে 1, আর নিচে কত আসে? নিচে আসে হচ্ছে 5 দুগুণে 10, 1/10। দেখো তো আমাদের এখানে 1/10 আসছে কিনা? এই যে মানে হচ্ছে 10/100, একই কথা আর কি। দেখো জিনিসটা কি? 1/10। এটাকে হচ্ছে এখন আমরা কিসে লিখবো? হচ্ছে পার্সেন্টেজে লিখবো, তাই না? তো পার্সেন্টেজ মানে কি বলতো? আমরা যদি পার্সেন্টেজে লিখতে চাই তাহলে আমাদের কিসে লিখতে হয়? এই যে দেখো আমাদের 1/10 আসছিল না, পার্সেন্টেজ মানে হচ্ছে কি 100-র ভিতরে কত? তাহলে দেখো আমরা যদি 100-তে নিয়ে আসতে চাই, দেখো এটাকে যদি আমরা 100-তে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? উপরে 100 গুণ করে দিলাম, আর নিচে কি করতে হবে? 100 গুণ করতে হবে। কেন আমরা উপরে নিচে 100-তে গুণ করলাম বলো তো? দেখো আমাদের উপরে যেহেতু আমরা 100-তে গুণ করছি, গুণ করা লাগবে, ঠিক আছে? অথবা তুমি এটা কল্পনা করো যে 1/100 তো আসছে, আমাদের যদি পার্সেন্ট আনা লাগে তাহলে তো ভাইয়া আমাদের 1/100-কে গুণ করা লাগবে, তাই না? মানে আমাদের নিচে হচ্ছে 1/100 আনা লাগবে। নিচে যেহেতু 100 আনা লাগবে, আমরা তো কি বলে কোনো একটা জায়গা থেকে ধরে নিয়ে আসতে পারি না, তাই না? আমরা এখানে 100 লিখলাম, আমরা ওইখানে উপরে 100 লিখে দিতে হবে, যাতে এই যে 100 তো চলে গেলে যে আমাদের আগের অবস্থানে আমরা ফিরে যেতে পারি, তাই না? জিনিসটা এমন। তাহলে দেখো তো এখন আমরা কি লিখতে পারি এটাকে? এই যে 1 × 10 আর কত, এই যে এরকম টাইপের। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? অ্যান্সারটা আসে হচ্ছে দেখো 10/100। তার মানে কি আমাদের কত পার্সেন্ট? যে আমরা যদি লিখি যে দেখো কি হয় 10/100, 10/100, তাহলে কত হয় এটা? 10/100 হলে আমাদের কত হবে? এটা 10% হবে। এখন 10% কিভাবে আসলো? 10% আসলো হচ্ছে দেখো এই 10-এর সাথে কত গুণাকার আছে? 10-এর সাথে আমাদের 1/100 গুণাকার আছে না? 1/100। তাহলে এটা আমাদের কত হবে? 10% হবে। কারণ কি আমরা 1/100-কে কি লিখতে পারি? পার্সেন্ট লিখতে পারি, ঠিক না? কথাটা এরকম। ওকে, আই গেস তোমরা সবাই হচ্ছে জিনিসটা হচ্ছে বুঝতে পারছো। ওকে, কেউ কি এই যে এই জিনিসটা কি বুঝো না এমন আছে? স্যার যদি আমি এটাও তোমাদের জন্য যদি বুঝাই দিতে চাই, মন চায় না এত বুঝাইতে, তারপর মনে হয় যে বুঝো নাই। এই যে এই শূন্য আর হচ্ছে এই শূন্য আমরা কেটে দিলাম, তাই না? এখন এগুলাই কেন কাটলাম? আমরা হচ্ছে আসলে নিচের 100টাকে আনচেঞ্জ রাখতে চেয়েছি, তাহলে বাকিগুলোকে আমরা হচ্ছে চেঞ্জ করলাম, ঠিক আছে? এখানে তো আর শূন্য কাটার মতো নাই, তাহলে আমরা এগুলো কেটে দিলাম। তাহলে উপরে দেখো 10 থাকে, নিচে কত থাকে? 100 থাকে, তাই না? তাহলে আমরা এইভাবে লিখে দিলাম। ওকে, আসি এরপরে উদাহরণ 5 করলাম, এবার উদাহরণ 6 যাই। কি বলা আছে? যে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হয়, তাহলে মুনাফা আসলে 3/8 অংশ হলে আসল এবং মুনাফার হার নির্ণয় করো। জিনিসটা কি বলছে? যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা, কোনো একটা আসল, ঠিক আছে? তো ধরি আমরা আসলটা হচ্ছে পি, সাপোজ পি, এখানে আসল লেখছে, আমি পি লিখবো, ঠিক আছে?
তো আসলটা আমরা ধরলাম পি, আমাদের মুনাফা কত আসে, আমাদের মুনাফা আসে হচ্ছে আসল প্লাস মুনাফা, তাহলে হচ্ছে কত আসবে, সেটা 5500 আসবে, কারণ কি আমাদের মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল কত টাকা, 5500। ঠিক আছে, মানলাম। আর আমাদের যে মুনাফাটা হচ্ছে আসলের 3/8 অংশ, তাহলে আসলটা আগে আমরা বের করি। এই জিনিসটা একেবারে ইজি। আমি তোমাকে যদি বলি যে আমাদের উদাহরণ 6-তে এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে আমাদের 5000 ছিল 5500। আমাদের আই কত দেওয়া ছিল, আমাদের আই দেওয়া ছিল হচ্ছে আসলের 3/8 অংশ। তাহলে আমরা ধরি যে আমাদের আসল কত, আমাদের আসল হচ্ছে পি, আসল হচ্ছে কত, আসল হচ্ছে পি। তো আমাদের আই কত হবে, আই হবে হচ্ছে আমাদের আসলের 3/8 অংশ। আসলের 3/8 অংশ কথাটার অর্থ হচ্ছে আসল গুণ 3/8, জিনিসটা এমন। তারপর আমরা আসি যে আমাদের এরপরে কি বলছে, যে মুনাফা আসল বলছিল না, এ মানে কি, এ ইকুয়াল টু আমাদের কি, এ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি প্লাস আই, মানে কি আসল প্লাস মুনাফা, এরকম টাইপের ছিল যে মুনাফা আসল। আর এর মান আমাদের কত 5500, আর আমাদের পি এর মান আমাদের জানা নাই, আমাদের আয়ের মানটা আমরা একটা বের করলাম যে পি গুণ 3/8, তাই না? ওকে, আমরা এরপর এখান থেকে কি কমন নেব, আমরা এখান থেকে হচ্ছে পি কমন নেব। পি কমন নিলে আমাদের কত হয়, পি, এখানে আমাদের পি কমন নিলে কি থাকে, সবকিছুর সাথে এক গুণ আকারে আসছে, আমাদের এখানে এক বাকি থাকে। আর এখান থেকে আমরা পি নিয়ে গেলে আমাদের কত থাকে, 3/8 থাকে, অবশ্যই আমরা এটা জানি। তারপর আমাদের কি করতে হবে, যে আমাদের লসাগু করতে হবে। এখন লসাগু কিভাবে করে, ধরো এই জিনিসটা কি তুমি লসাগু করতে পারো কিনা, এখন এটা করছো কিনা আমি জানি না, এখানে এক আছে যেহেতু একের নিচে আবার একও কল্পনা করতে পারো, তাই না? তারপরে কত 3/8, আমি একবারে পুরো পিওর যে লসাগুটা যেভাবে করে সেটা আমি করে দেখাচ্ছি। যে দেখো 8 আর 1 এর লসাগু কত হবে, 8 কে 8, ওকে আমরা ঠিক আছে 8, 8 কে 1 দ্বারা ভাগ করলে 8 আসে, আর 8 এর সাথে 1 গুণ করলে 8 আসে। এরপরে 8 এর সাথে 8 ভাগ করলে কত হয়, 1 হয়, 1 এর সাথে 3 গুণ করলে হয় কত, 3, 8 আর 3 কত হয়, 9 10 11, 11/8, তাই না? জিনিসটা এমন দাঁড়ায়। আর তুমি যদি আরো শর্টকাটে করতে চাও তাহলে কিভাবে করতে পারো, যে আমাদের এখানে এই যে নিচে যেটা আছে সেটা অলওয়েজ নিচেই থাকে, তারপরে এই যে 8 থেকে 8 লিখে দিবা, আর কত এখানে 3 লিখে দিবা, শেষ, মানে এখানে যেটা ছিল ওইটাই লিখে দিবা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আসি যে আমাদের পি, এখানে দেখো কত আছে, যে 8 + 3 করলে কত হইতো, আমাদের 11 হইতো, তাই না? তাহলে কি গুণ 11/8, জিনিসটা এমন। আর এখানে আমাদের কত হইতো, এগুলা 5000 লিখে ফেলছি, এটা 5500 হবে, 5500, এটা আমাদের হচ্ছে 5500। এরপর আমাদের এটাও কত, 5500। তো আমাদের যেহেতু হচ্ছে পিটাকে রেখে দিতে হবে, তার মানে আমাদের আসলে বের করতে বলছে, তাহলে পি এর মানটা কত হবে, পি এর মানটা হবে যে আমাদের 5500-র সাথে কত গুণ আকারে আসবে, 8/11 গুণ আকারে আসবে। জিনিসটা তুমি বুঝো নাই, আমি জানি। দেখো এই যে আমাদের এখানে 8 কি ছিল, ভাগ আকারে ছিল, ওই পাশে গেলে 8 কি হবে, উপরে গুণ হয়ে যাবে। আর এখানে 11 হচ্ছে গুণ আকারে ছিল, তার মানে উপরে ছিল, ওই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। আর আমরা এই পুরো জিনিসটাকে হচ্ছে ওইটা উল্টায় লিখছি আর কি, আর কিছু না। বুঝতে পারছো? আই গেস বুঝতে পারছো। এখন তুমি হচ্ছে এখানে হচ্ছে ভাগ করে দাও, তাহলে কত হয়, 11 × 11, 5 × 11 55, এখানে হচ্ছে তাহলে কত আসে, 500 আসে, 5 × 11 55, 500 আসে, 5 × 8 40, তাহলে কত আসে, 4000 আসে, তাই না? 4000 টাকা। আই গেস আমাদের অ্যান্সার 4000 টাকা। ঠিক আছে, এরপর আমাদের চাইছে হচ্ছে আসল তো আমরা বের করলাম, এখন আমাদের হচ্ছে মুনাফার হার লাগবে। এখন মুনাফার হারের সূত্রটা কি আমাকে একটু বলো তো। মুনাফার হারের সূত্র কি এটা না, যে আই ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তার ভিতরে হচ্ছে আমাদের আর এর মানটা বের করতে বলছে, মুনাফার হার। তাহলে আমাদের আর এর মানটা জানার জন্য আমাদের পি এর মানটা জানা লাগবে, আমরা জানি। আমাদের হচ্ছে এন এর মানটা জানা লাগবে, আমরা কি জানি এন এর মানটা, আমাদের কি বলে দিছে এন এর মানটা, হ্যাঁ 3 বছর বলে দিছে। তাহলে আমাদের কি, এরপর আমাদের কি লাগবে, আমাদের শুধুমাত্র আই এর মানটা জানা লাগবে। এখন আই এর মানটা আমরা কিভাবে বের করি, দেখো তো আমাদের এখানে কি দেওয়া ছিল, আমাদের এ ইকুয়াল টু পি প্লাস আই দেওয়া ছিল। তাহলে দেখো তো আমরা যদি এ ইকুয়াল টু পি প্লাস আই নেই, যে আমাদের এ ইকুয়াল টু পি প্লাস আই, তাহলে এর মান আমরা জানি 5500, আমরা পি এর মান বর্তমানে পাইলাম হচ্ছে 4000, আমরা আই এর মানটা পাই না। ওকে, বহুত টায়ার্ড হয়ে গেছে রে, আজকে সারাটা দিন বিজি শিডিউল ছিল। তারপরে কত হবে, এটা 1500 টাকা, তাই না? ওকে, আই গেস বুঝতে পারছো। আই ইকুয়াল টু তাহলে কত হলো, 1500 টাকা হলো। তাহলে তুমি এখন এখানে কি জানো, আই এর মান জানো, তাহলে আগে আমরা আর লিখে দিই, আর ইকুয়াল টু কত হবে, আই বাই পি এন। এটা আমি আর এক্সপ্লেন করবো না, কয়বার এক্সপ্লেন করবো আর।
আই এর মান হচ্ছে 1500 থেকে আমরা হচ্ছে এরপরে ভাগ দেব কত, ভাগ দেব হচ্ছে আমাদের পি এর মান ছিল 4000 আর এন এর মান হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের এখানে একটা দুইটা এখান থেকে হচ্ছে কত কত কাটা যায়, 3 5 15, 3 5 15, আর এখান থেকে আমাদের 5 একে 5 আর কত হয় 5 8 40, তাহলে 1/8। আর আমরা কি জানি আমাদের এখানে আর এর মানটাকে হচ্ছে পার্সেন্টেজে লেখা লাগে, তার মানে কি নিচে হচ্ছে আমাদের কি আনা লাগবে, নিচে হচ্ছে 100 আনা লাগবে, তাহলে নিচে 100 জন্য উপরে 100 আনা লাগবে। তো আমাদের হচ্ছে এরপরে কাটাকাটি করলে কত হয় একটু আমাকে একটু বলো তো কত হয়, এখানে থেকে দেখে নি ডাইরেক্ট। ও মুনাফার হারটা কত হবে এখানে আমাদের 25/2, তাই না, এরকম আসছে আমাদের, কি এরকম আসে 25/2, দেখি তো আমি 25/2% আসে কিনা। এখানে আমাদের কত, এখানে হচ্ছে আমাদের কাটা যায় কত, 4 দিয়ে কিন্তু এটা কাটা যায়, তাই না, 4 দুগুণে 8, আর আমাদের এখান থেকে কাটা যায় কত, এখান থেকে কাটা যায় হচ্ছে 4 পজিশন 100, তাই না, এরকম টাইপের 4 পজিশন 100। তার মানে কি আমরা যদি এখানে লিখি যে 25 আর নিচে কত 2 আর নিচে কত 100, এই 1/100 কে যদি আমরা আলাদা করে লিখি তার মানে কি 25/2 গুণ 1/100 এরকম আসে। আর এই 1/100 এর বদলে আমরা কত লিখতে পারি, এখানে মেবি আসে না এটা, 1/100 এরকম আসে, তাই না, তাহলে 25/2। এখন এই 25/2 কে হচ্ছে এরা আবার 12 করে আবার এটা করছে না, এটাই করা লাগে আসলে, আমাদের হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে তো আমাদের প্রকৃত ভগ্নাংশতে নেওয়া লাগে। প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি উপরে ছোট থাকে নিচে হচ্ছে বড় থাকে, অলওয়েজ হচ্ছে আমাদের যদি কখনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন হচ্ছে আমরা কি করি প্রকৃত ভগ্নাংশ নেওয়ার ট্রাই করি, তাহলে হচ্ছে আমাদের সেটা এখন এই যে এটা মিশ্র ভগ্নাংশ, তাই না। দেখো তো আমাদের 25/2 ছিল না, 25/2 কে আমরা কিভাবে হচ্ছে ভগ্নাংশকে ট্রান্সফার করি দেখো তো বলো তো কিভাবে ট্রান্সফার করি। এই যে আমরা যদি 25 কে 2 দিয়ে ভাগ দিই, তাই না, জিনিসটা যে এরকম যে 25 কে আমরা 2 দিয়ে ভাগ দিলাম তাহলে কত হয় 12 দুগুণে 24, তাই না, আমাদের ভাগফল কত আসে 12, 12 দুগুণে 24, সরি 12 দুগুণে 24, এটা আমাদের কত ছিল, এটা আমাদের ছিল হচ্ছে, আরে ভাই এরকম ছিল যে আমাদের ছিল 25, আমাদের এটা কত 12 দুগুণে 24, তাহলে 24, আমাদের এখানে ভাগশেষ কত থাকে 1 থাকে। তাহলে আমাদের ওই যে মিশ্র যেটা লেখছে ওটাতে হচ্ছে আমাদের প্রথমত 3টা পজিশন, ধরো এখানে একটা পজিশন, এখানে একটা পজিশন, আর হচ্ছে এখানে একটা পজিশন, এই পজিশনে আসে হচ্ছে ভাগফলটা, এই পজিশনে কোনটা আসবে ভাগফলটা আসবে, এই পজিশনে কোনটা আসবে ভাগশেষটা আসবে, এই পজিশনে কোনটা আসবে যেটা আমাদের হচ্ছে আগে নিচে ছিল, তার মানে কি এই যে মেবি এটাকে কি বলে ভাজক বলে খুব সম্ভবত, নাকি হ্যাঁ ভাজক বলে খুব সম্ভবত। তাহলে কত হয় 12/1/2, তাই না, 12/1/2 এরকম টাইপের এত পার্সেন্ট। এই পার্সেন্ট চিহ্নটা কেন আসলো, এই যে আমাদের এখানে 1/100 বাকি ছিল না, এই যে 1/100, ওই 1/100 জন্য পার্সেন্ট চিহ্নটা আসলো। আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো। আমরা হচ্ছে এরপরে 7 নম্বরটাতে চলে যাই। 7 নম্বরটাতে কি বলছে যে আমাদের বার্ষিক 12% মুনাফায় কত বছরের 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে, তাই না, বার্ষিক 12% মুনাফায় কত বছরের 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। ওকে, তাহলে আমি এটা যদি জিনিসটা তোমার বুঝাই, দেখো তোমার কাছে কি দেওয়া আছে, আর এর মানটা দেওয়া আছে, তাই না, তোমার কাছে কিসের মান দেওয়া, আর এর মান দেওয়া, তাহলে আর এর মানটা যদি দেওয়া থাকে আর হচ্ছে 12%, ঠিক আছে। এরপর আমরা আসি কত দেওয়া আছে আমাদের, যে কত বছরের 10,000 টাকার কত বছরের, এখন কত বছর দেওয়া আছে, তার মানে কি সময়টা চাইছে, এন এর মানটা চাইছে, এন এর মান আমরা বের করব। দেখো তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, দেখো আমরা যদি এখানে করি যে এটা উদাহরণ কত ছিল 7 ছিল নাকি, হ্যাঁ উদাহরণ 7। বার্ষিক 12% মুনাফা, তাহলে কি আমাদের আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে 12%, 12% মানে কি 12/100, তাই না। আমাদের সময় আমাদের চাইছে কত, তারপর আমাদের আয়ের মান লাগবে, আর কি আমাদের পি এর মানটা লাগবে, তাই না, এগুলো কি দেওয়া আছে, দেওয়া আছে। দেখো পি এর মানটা কত 10,000 টাকার মুনাফা, তার মানে কি পি এর মান হচ্ছে এত টাকা, 10,000 টাকা, মুনাফা কত 4,800। তোমার সূত্র কি আই ইকুয়াল টু পি আর এন, তাহলে জিনিসটা কিভাবে আসে দেখো তো
আমাদের কি লাগবে, এন লাগবে, তাই না? এনটাকে রেখে দিয়ে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে যাও, তাহলে এখানে গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে আয়ের মান কত আমাদের? আয়ের মান হচ্ছে আমাদের 4800। পি এর মান কত জানি না, জানি 10,000। আর এন এর মান কত আমরা, আর এর মান কত জানি? আর এর মান হচ্ছে 12/100। 12/100। এখান থেকে আমরা অলরেডি যেগুলো কেটে দিতে পারি, তাই না? এই যে এই দুটো শূন্য আমাদের কেটে যায়, যেহেতু এগুলো ভাগাকার আছে। আবার এগুলো ভাগাকার আছে, তাহলে কি আমাদের এই যে এটা চলে যায়, এটা চলে যায়, তাই না? তাহলে আমাদের আলটিমেটলি বাকি থাকে কি? এখানে থাকে 12 বাকি, এখানে থাকে 48। 12 একে 12, 4 12 48। তাহলে কত হয় আমাদের? 4 বছর। আই গেস আমাদের এটাই আনসার, যে আমাদের 4 বছর অ্যান্সার হবে। আই গেস 4 বছর। অনুশীলনীতে প্রথম যে কোশ্চেনটা, সেটা কি বলা হয়েছে, যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। তো যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য হয় 5,576 টাকা, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল? আমাদের এই জিনিসটা চাইছে। ওকে, তো আমরা হচ্ছে দেখি কত হয়। দেখো, আমাদের কি বলা হয়েছে, যে পাইকারি বিক্রেতার 20%, ঠিক আছে? তো আমরা ধরি আপাতত, ঠিক আছে, যে ধরি আমাদের কত ক্রয় মূল্য কত, যে আমাদের এই যে যদি দ্রব্যের খুচরা বিক্রয় মূল্য হয় কত, 576 টাকা। তো আমরা ধরি যে আমাদের কি বলে, যে খুচরা বিক্রেতা, ধরি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য কত? 100 টাকা। এবং সে কি বলা হয়েছে, যে খুচরা বিক্রেতার 20% লাভ হয়েছে, ঠিক আছে? তো 20% লাভে, তো 20% লাভে বিক্রয় মূল্য কত? 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 টাকা। ওকে, তাহলে কত হবে? এটা 120 টাকা হবে, তাই না? 120 টাকা। তো দেখো, যদি হচ্ছে যখন হচ্ছে তোমার বিক্রয় মূল্য 120 টাকা, তখন আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা কি এই যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানা থাকলেও খুচরা বিক্রেতা যে কয় টাকা দিয়ে কিনছে, তার আগে আমি তোমাকে বলি পাইকারি আর খুচরাটা আমি একটু বলি তোমাকে। তো পাইকারি বিক্রেতা বিক্রি করে হচ্ছে খুচরা বিক্রেতার কাছে, আর খুচরা বিক্রেতা বিক্রি করে আমাদের কাছে, তার মানে হচ্ছে ভোক্তাদের কাছে, ঠিক আছে? তাহলে খুচরা বিক্রেতা যেই টাকা দিয়ে হচ্ছে ক্রয় করছিল, যে টাকা দিয়ে ক্রয় করছে, পাইকারির ক্ষেত্রে মানে পাইকারি সেই টাকা দিয়ে মানে সেই দামই বিক্রি করছে খুচরার কাছে, তার মানে কি পাইকারির জন্য সেটা কত? বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার জন্য যেটা বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার জন্য সেটা ক্রয় মূল্য। মানে খুচরা বিক্রেতা যেহেতু পাইকারি বিক্রেতা থেকে কিনছে, খুচরা বিক্রেতা পাইকারিওয়ালা থেকে নিছে, তার মানে কি সে কিনছে, এটা তার ক্রয় মূল্য, এবং ওই অ্যামাউন্টটাই ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ওকে, তার মানে কি হলো, যে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। যদি 120 টাকা বিক্রয় মূল্য হয়, 120 টাকা বিক্রয় মূল্য হলে, হাতের লেখা যে কি হইতেছে, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 100 টাকা। তারপর আসি, যদি 1 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? যে এটা ভাগ হবে আমাদের যে 120 টাকা। তারপর হচ্ছে কত? 576 টাকা, তাই না? 576 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে হচ্ছে 120 গুণ 576, 100 গুণ 576 ভাগ হচ্ছে কত? 120। এইটা যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করি, যে আমাদের কত হবে? 100 গুণ 576 ডিভাইড বাই 120। আগে অ্যান্সারটা বের করি। 120, 48 আসে। তাহলে কত এটা? ক্রয় মূল্য আমাদের কত? 48 টাকা। এই আবার ইয়ে লিখে ফেলছি, 48 টাকা। এখন দেখো, এইটা কার ক্রয় মূল্য? এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে কি এইটাই হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি
বিক্রেতার বিক্রয় মূল্য, দাঁড়াও তো আমি কি কোনো কিছু ভুল করছি, যে ক্রয় মূল্য যখন 100 টাকা, 20% লাভে হচ্ছে বিক্রয় মূল্য আমাদের 120 টাকা। যদি বিক্রয় মূল্য 120 টাকা হয়, আচ্ছা ঠিক আছে, যদি বিক্রয় মূল্য হয় 576 টাকা, তাহলে হচ্ছে কত, 100 গুণ 576 ডিভাইড বাই 120। আচ্ছা ঠিক আছে, যদি এটা আমরা রাইট ধরি, ওকে। এরপর আসি আমরা আমাদের যে এটা ছিল, আরে পাইকারি বিক্রেতার হচ্ছে কত, 20%, তাই না? আচ্ছা ঠিক আছে, পাইকারি একটি পণ্য পাইকারি বিক্রেতা 20% লাভে হচ্ছে বিক্রি করে। তাহলে দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা, ঠিক আছে মানলাম। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে বলো তো, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হওয়া উচিত, কিভাবে বের করা উচিত বলো? আমাদের এখানে কত দেওয়া আছে, 48 টাকা দেওয়া আছে, তাই না? 48 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাদের পাইকারি বিক্রেতা লাভ করে কত পার্সেন্ট, পাইকারি বিক্রেতা লাভ করে হচ্ছে 20%, তাই না? ওকে 20%। সিমিলারলি আমরা কি করতে পারি, দেখো আমাদের কিন্তু এটা দুইটা ধাপে হইলো। একটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া ছিল, তার ক্রয় মূল্য এভাবে বের করছি। সিমিলারলি এখন তো আমাদের পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানা আছে, তাই না? বিক্রয় মূল্য কত, 48 টাকা। তো সিমিলারলি আমরা কিভাবে বের করব, ওই প্রসেসটা আবার চালাও, যে আমাদের যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য হয় 100, ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, তাই না? 20% লাভে সেটা কি ছিল, ওকে ঠিক ছিল, বিক্রয় মূল্য 120 টাকা। তার মানে যখন বিক্রয় মূল্য 120 টাকা, ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। যখন 1 টাকা বিক্রয় মূল্য হবে, তখন আমাদের ক্রয় মূল্য কত হবে, 100 ডিভাইড বাই কত, 120 টাকা। যখন হচ্ছে আমাদের 48 টাকা, এই যে 48 টাকা এখন আমাদের কি ছিল, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 48 টাকা, তখন ক্রয় মূল্য কত হবে, 100 গুণ 48 ভাগ 120। এটাগুলো আমাদের কত হয় বলো তো, 100 গুণ 48, আরে 40 টাকা, তাই না? তো আমাদের অ্যান্সার কত, 40 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, 40 টাকা। আমরা অ্যান্সারটা একটু দেখি যে আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। 400 টাকা, কোন জায়গায় কি ভুল করছি? খুব সম্ভবত। দেখি একটু আমরা আমাদের আগের পেজটাতে যে আমরা কোনো কিছু লিখতে ভুল করেছি কিনা। আমাদের হচ্ছে 576ই তো ছিল, তাই না? 576 টাকাই তো ছিল, যে এটা কত ছিল, 576, 20% লাভে, তাই না? 20% লাভে আমাদের হচ্ছে বিক্রয় মূল্য কত হইতো, 120 টাকা হইতো, ঠিক আছে। 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, আর 1 টাকা হলে, আচ্ছা ঠিক আছে আমি তো দেখি তো এটা কিভাবে করছি আমি, 100 গুণ 576 ডিভাইড বাই কত, 120, খুব সম্ভবত এটা 480 হইতো, তাই না? এটা 480 হইতো, ওকে 480, ক্যালকুলেশন মিস্টেক। এরপর আসি, এখানে আমাদের তাহলে কত হবে, 480 হবে, এখানে আমাদের 480 হবে, এখানে আমাদের 480 হবে, এখানে আমাদের 400 টাকা হবে। আই গেস তোমরা হচ্ছে বুঝতে পারছো জিনিসটা কিভাবে করে, ওকে। এরপর আসি আমাদের নেক্সট কোশ্চেনে, যে আমাদের কি হয়েছে এখানে, একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। ওকে, কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে। এখন বিক্রয় করার আগে আমাদের হচ্ছে তার ক্রয় মূল্যটা জানা প্রয়োজন, তাই না? এই যে একজন দোকানদার কিছু ডাল এত টাকা বিক্রয় করে, তার 5% ক্ষতি হয়েছে। তো আমরা ধরি ক্রয় মূল্য কত, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 5% ক্ষতিতে কয়টা দিছি, বিক্রয় মূল্য
কত টাকা? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100। যেহেতু আমাদের ক্ষতি হয়েছে তাহলে বিয়োগ করব, তাহলে কত হবে? এটা 5 টাকা, তাই না? তাহলে কত হবে? এটা 95 টাকা। তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100 ডিভাইড বাই 95 টাকা। তারপর হচ্ছে আমাদের কত দেওয়া ছিল? 2375.00, একই কথা ভাই, আমি পয়েন্ট না দিলাম। 100 গুণ 2375 ডিভাইড বাই কত? 95। আবার কেউ বলো না যে এখানে 0.00 কেন দেয় নাই? 5 পয়েন্ট যেই কথা, 5.00 একই কথা, এ প্লাস ই, খুশি থাকো। এখানে আসি এরপরে 100 গুণ 2375, তাই না? 100 গুণ 2375, 100 গুণ 2375, তারপর হচ্ছে ভাগ 95, ভাগ 95, 2500, 2500। এটা হচ্ছে আমাদের কি? ক্রয় মূল্য, তাই না? এই ক্রয় মূল্যটা তো চেঞ্জ হইতেছে না, কারণ কি? উনি এত টাকারই ডাল কিনছে, ঠিক আছে? এখন এই যে ক্রয় মূল্য, এইটাকে ফিক্সড রেখে যদি আমরা এখন কত টাকায় বিক্রি করলে আমাদের 6% লাভ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি 6% লাভ করা লাগে তাহলে আমরা কিভাবে করতে পারি বলতো? যে কত টাকা বিক্রয় করায় তার হচ্ছে 6% লাভ হবে। জিনিসটা আমরা এভাবে করি, দেখো আমরা যদি আরেকটা পেজ নেই, যে ধরি ক্রয় মূল্য কত, আরে কেমনে যে লিখি, ক্রয় মূল্য 100 টাকা, কত পার্সেন্ট বলছিল? আমি যদি কোশ্চেনটা দেখি যে 6%, তাই না? 6%, 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6, তাহলে কত হবে? 106 টাকা। তার মানে যখন আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য কত? 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। আমার হাতের লেখা দেখেই মনে হয় আম্মু আমার মেডিকেল পড়াতে চেয়েছিল, কিন্তু তার পুত্রের দ্বারা হয় নাই। 106 ডিভাইড বাই 100। তো ক্রয় মূল্য আমাদের কত ছিল বলতো? এর আগের পেজে আমরা কত লিখছিলাম? ক্রয় মূল্য 2500 টাকা, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, 2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 106 গুণ 2500 ডিভাইড বাই কত? 100। একটা শূন্য চলে গেল। 106 গুণ 25 দিলে কত হয়? 106 গুণ 25, 106 গুণ 25, 2650। খুব সম্ভবত এটাই आंसर। যদি না হয় তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশন মিস্টেক আছে, আমরা ক্যালকুলেশন মিস্টেক চেক করে নেব না, বাট আমাদের आंसर 2650। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে যাই। তাড়াতাড়ি করতে হবে, খিদা লাগছে। 30 টাকায় একটি, আচ্ছা এখানে এটা দরে হবে, এটা ভুলভাল লিখে রাখছে রে। দরে, দরে আরেকটা মেবি দরে ছিল ক্রয় ক্রয় করে। আচ্ছা সব র গুলা ও আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসি এরপরে কিভাবে করে। 30 টাকায় 10টি দরে এবং 15 টাকায়, 30 টাকায় 10টি এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলে। কি কোশ্চেন লিখছে এটা? কোশ্চেনে ভুল আছে খুব সম্ভবত, দাঁড়াও দেখি তো, নাকি ঠিক আছে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি যে 30 টাকায় 10টা প্রথমত, আবার কি 30 টাকায় 15টা দরে, ঠিক আছে, ওকে। তাহলে বলো তো আমাদের এখানে দুইটা টাইপের জিনিসপাতি চলে আসলো। এত টাকা মানে এতগুলো ক্রয় করে সবগুলি কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাই না? জিনিসটা এমন। ওকে, আমরা যদি দেখি, আমরা হচ্ছে 30 টাকায় 10টি দরে হচ্ছে আমরা বের করি, ঠিক আছে, যে 30 টাকায় 10টি দরে, তার মানে কি 10টি কলার দাম কত? 10টি কলা
30 টাকা। একটি কলা তাহলে তখন কত পড়ছিল, একটি কলা পড়ছিল যে 30, তাহলে ডিভাইড বাই কত 10 সমান সমান কত টাকা, 3 টাকা। এরপর আমরা আবার কত টাকা দরে কিনছিলাম, 15টি দরে, 15টি কলা কত টাকা, 15টি কলা 30 টাকা। একটি কলা 30/15, তার মানে কত, 2 টাকা। তার মানে দেখো এখান থেকে আমরা একটা কলার দাম পাইলাম, এখান থেকে একটা কলার দাম পাইলাম, দুইটা টাইপের কলার দাম পাইলাম, দুই রকমের। তাহলে দেখো এই দুই টাইপের দুইটা কলার দাম, দুইটি কলার দাম তাহলে কত হলো, দুইটি কলার ক্রয় মূল্য কত, কলার ক্রয় মূল্য 2 + 3 সমান সমান কত হলো, 5 টাকা হলো, তাই না? এখন দেখো আমি যদি বলি যে আমাদের 30 টাকায় 12টি দরে বিক্রয় করতেছে, তাই না? তার মানে কি 12টা কলার দাম কত, 12টি কলা 30 টাকা। তাহলে একটি কলা 30/12 টাকা। একটি কলা না, সরি আমাদের এখানে ভুল করছি, এখানে আমাদের একটি কলা না দুইটি কলা হবে, কারণ কি আমরা এখানে কয়টা কলার ক্রয় মূল্য বের করছিলাম, দুইটা বের করছিলাম, তাই না? তাহলে এখানে আমাদের হচ্ছে দুইটি কলা বের করতে হবে। তার মানে কি আমি বলি এখানে তো আচ্ছা ঠিক আছে, এখানে তো এক দিতেই হবে, আরে এখানে তো আমরা এক দিলাম যে একটি কলা, এটা 12 এত হইলো, ঠিক আছে, একটা কলা। আর কত আমাদের, দুইটি কলা, দুইটি কলা কত হবে, 30 × 2 ডিভাইড বাই কত, 12। তাহলে কত হয়, 2 × 2 3 6 × 2 = 12, তাহলে 6 × 6 5 × 6 30, তাহলে কত হলো, 5 টাকা হলো। তার মানে কি যখন সে হচ্ছে বিক্রি করতে গেছে তখন সে হচ্ছে বিক্রি করছে দুইটা কলা 5 টাকা করে, এরকম টাইপের। আর যখন সে ক্রয় করছে তখন সে হচ্ছে দুইটা কলা কত টাকা দিয়ে ক্রয় করছে, 5 টাকা দরে ক্রয় করছে। তার মানে কি তার লাভ ক্ষতি কিছুই হয় নাই, লাভ ক্ষতি কিছুই হবে না, লাভ বা ক্ষতি কিছুই হয়নি, কিছুই হয়নি। এইবারে এসে ব্যবসা করতে। ওকে, আসি এরপরে। বার্ষিক শতকরা মুনাফার হার এত হলে এত টাকার মুনাফা কত হবে। ভাই এগুলো আমি করবো না, এগুলো এই টাইপের অঙ্কগুলো করে দিছি, এগুলো তোমাদের এইচডব্লিউ থাকবে, অবশ্যই তোমাদের এইচডব্লিউ থাকবে। আমি জাস্ট বলে দিই কি করবা। এখানে আর এর মানটা কিন্তু কত দেওয়া আছে, এখানে দেখো মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার মানে কি আর, আর কত দেওয়া আছে 10.50, কিন্তু আসলে 10.50 না ভাই, 10.50%, যেহেতু আমাদের হার বলছে, মানে শতকরা মুনাফার হার, তার মানে কি 10.50 গুণ 1/100 এরকম টাইপের, তাই না? এগুলো তুমি ক্যালকুলেটরে করে দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর তোমার কি দেওয়া আছে, পি দেওয়া আছে, আর কি দেওয়া আছে, এন দেওয়া আছে, তার মুনাফা কত হবে, I = P আর N এর সূত্র ফেলাও, অ্যান্সার মাইরা দাও, শেষ। তারপরে আসি, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা কমে 8 টাকা হলে 3000 টাকার, আবার লেখছে, আচ্ছা টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। আচ্ছা দেখো কি বলা হয়েছে যে বার্ষিক মুনাফা আগে ছিল শতকরা 10 টাকা, মানে কি 10%, আর এখন হচ্ছে কমে কত হয়েছে, 8% হয়ে গেছে। তাহলে ওই 3000 টাকার 3 বছরের মুনাফা তোমার যে 10%-এ যত হইতো, তাহলে 8% হইলে যত হইছে, এই দুটার পার্থক্যটা বের করতে বলছে। কারণ কি যে কত কম হবে, যেহেতু আমাদের হচ্ছে পার্সেন্টেজটা কম দিতেছে, তার মানে কি মুনাফাটাও কমে যাবে, আলটিমেটলি লাভটাও কম হবে, যেহেতু আমাদের পার্সেন্টেজ কমায় দিছে। তাহলে আমরা দেখি যখন হচ্ছে আমাদের শতকরা কত, আমাদের আর ইকুয়াল টু কত দেওয়া আছে, আর ইকুয়াল টু 10%, তাই না? আরে আবার ইংলিশ লেখা শুরু করছি, আইএলস দি মুভিতে যাবো। ওকে, আর ইকুয়াল টু 10%, এরপর আমাদের পি কত, পি হচ্ছে 3000 টাকা, আর এন কত আমাদের 3 বছর, তাহলে আমাদের আই কত হবে, আই হচ্ছে আমাদের পি আর এন, এটা মানে হচ্ছে 10/100 আর কি। আরে আবার কি লিখছি, মাথা কথা গেছে সব, পি আর এন, তাই না? পি এর মান কত, পি এর মান হচ্ছে 3000, আর এর মান কত, আর এর মান হচ্ছে 10/100, এন এর মান কত, এন এর মান হচ্ছে 3 বছর। এখান থেকে তুমি কাটাকাটি করো কত আসে দেখো। তারপর হচ্ছে আমাদের আবার আর এর মান হচ্ছে কত, 8 টাকা, মানে শতকরা 8 টাকা, তার মানে কি 8%, তাই না? 8% মানে কি 8/100, পি কত আমাদের 3000, এন কত আমাদের 3 বছর, আই ইকুয়াল টু কত, পি আর এন। এখানে তুমি মানগুলো বসাও, যে পি এর মান কত 3000, আর এর মান হচ্ছে 8/100 গুণ এন এর মান হচ্ছে 3। তোমার এখান থেকে যেটা অ্যান্সার বের হবে, এই দুইটা অ্যান্সারকে জাস্ট হচ্ছে বিয়োগ করে দিবা, তাহলে হচ্ছে কত কম এটা আমরা পেয়ে যাবো, যে এটা থেকে এটা কত কম, জাস্ট বিয়োগ করে দিবা, অ্যান্সার বের হয়ে যাবে। তারপর আমরা আসি যে কত, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে।
এই আবার কি কোশ্চেন করলো, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, তার মানে আমাদের কি চাইছে, বার্ষিক শতকরা মুনাফা যেহেতু বলছে তার মানে আর ইকুয়াল টু হোয়াট চাইছে, তাই না? এত টাকা 5 বছরে, তার মানে কি আমাদের পি দেওয়া আছে কত, 13,000 টাকা। কি লিখলাম, 13,000, তাই না? পি হচ্ছে আমাদের কত, 13,000। তারপর আমাদের কত দেওয়া আছে, এন এর মান হচ্ছে 5 বছর, এন এর মান হচ্ছে কত, 5 বছর। এটা আবার টাকা না লাগলে রাগ করবে। এন এর মান হচ্ছে 10 বছর, 5 বছর। তারপরে মুনাফা আসল, তার মানে কি আমাদের এর দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে যে 18850। আর এই যে আমাদের এই এ মানে কি, এ মানে হচ্ছে পি প্লাস আই, তাই না? পি প্লাস আই ইকুয়াল টু কত, 18850। তারপর আমাদের এখান থেকে আমরা কি জানি, পি এর মানটা জানি যে 13,000, তাই না? 13,000 যোগ আই ইকুয়াল টু কত, 18,850। তাহলে আমাদের আয়ের মানটা কত আসবে, আয়ের মানটা আসবে হচ্ছে 18,850 মাইনাস 13,000। এরপর আমাদের তাহলে কি হবে, আমাদের আয়ের মানটা আছে, আমাদের হচ্ছে পি এর মানটা আছে, আমাদের এন এর মানটা আছে, আই ইকুয়াল টু পি আর এন এর সূত্রে ফেলাও। এখান থেকে আমাদের কি লাগবে, আমাদের এখান থেকে হচ্ছে আর লাগবে, আর ইকুয়াল টু আই বাই পি এন। এখান থেকে আমাদের মানগুলো বসায় দাও, আয়ের মান বসাও, পি এর মান বসাও, এন এর মান বসাও, একটা রেজাল্ট আসবে। রেজাল্ট হচ্ছে তোমার যেটা আসবে তার সাথে হচ্ছে উপরে 100 গুণ করবা, মনে আছে? আর নিচে 100 গুণ করবা, মনে আছে? তারপর একটু কাটাকাটি করে নিচের 100 টাকায় ফিক্সড রেখে দিবা, তারপরে যত পার্সেন্ট আসে তত পার্সেন্ট তুমি লিখে দিবা। আশা করি তুমি বুঝতে পারছো এটা। তারপর আসি, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো এটা আমি একটু বলি, এখানে একটু প্যাচ লাগতে পারে। এখানে আমাদের কি চাইছে, বার্ষিক শতকরা কত মুনাফা, তার মানে কি আমাদের এখানেও সেম টু সেম ভাবে আর চাইছে, মানলাম আর চাইলো, কোনো প্যারা নাই। তারপরে কি কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, কোনো আসল, তার মানে কি আমাদের পি, আসল মানে কি আমাদের পি, কোনো আসল, আসলে আমরা জানি না আসলে পি, মুনাফা আসলে দ্বিগুণ হবে, মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে কি এর মান কত, কোনো আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে। এ তাহলে হচ্ছে কত, মুনাফা আসলে দ্বিগুণ। ওকে, আসল হচ্ছে আমাদের কত, পি, আর হচ্ছে আমাদের কি 8 বছর পরে মুনাফা আসলে ওইটার দ্বিগুণ হবে, তার মানে কি মুনাফা আসলটা কত হবে, আসলটার দ্বিগুণ হয়ে গেল, এটা আমরা বুঝলাম। তো আমাদের এ মানে কি, এ মানে হচ্ছে আমরা জানি আই প্লাস পি, তাই না? আই প্লাস পি মানে কি, তাহলে 2p, তাহলে হচ্ছে আই ইকুয়াল টু তাহলে কত হবে, 2p মাইনাস পি। আর তাহলে আমাদের কত হবে, আই এর মান হচ্ছে পি, আই যা পিওতা। এখন আমরা আসি যে আমাদের আই ইকুয়াল টু পি আর এন এর সূত্র, আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রে আমরা কি বের করতে বলছে, আর এর মান বের করতে বলছে, আই ডিভাইড বাই পি এন। আর আর এর আই এর মানটা হচ্ছে আমাদের পি, আর নিচে হচ্ছে আমাদের পি, এখানে এন দেওয়া আছে, এখানে পি পি চলে যায়, তাহলে আমাদের 1/n। এখন আমরা এন লিখি না, তাহলে আমাদের এন হচ্ছে কত, এন হচ্ছে 8 বছর। তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে আবার 1 লিখে দিছি ভুলে, আমার মাফ করে দিও, আমার হচ্ছে না। এখান থেকে হচ্ছে আমাদের 1 যাবে, এখান থেকে আমাদের 1/8 আসবে, আর এন এর মান বসানোর পরে আমাদের এখানে কি করতে হবে, 100 গুণ করতে হবে, এখানে আমাদের 100 গুণ করতে হবে, তারপর একটু কাটাকাটি করো, যেটা অ্যান্সার আসে ওইটাই, ঠিক আছে? অথবা তুমি চাইলে এখানে ভাই এখানেও এই আর এর মানটা পয়েন্ট আমি বলি এখানে কিভাবে করা যায়, একটা শর্টকাট টেকনিক বলে দিই, এই এত ঝামেলা না যে, এই দেখো 1/8 না, 1/8 কত আসে, 1/8 আসে হচ্ছে আমাদের 0.125, 0.125 এটা। আর এটার সাথে হচ্ছে আমাদের যে অ্যান্সারটা বেরিয়েছে না, ওটার সাথে 100 গুণ করে দাও, ইন্টু 100, তাহলে কত আসে, 25/2, তার মানে কি 12.5%, 12.5%। খুব সম্ভবত আমাদের এটাই অ্যান্সার, 12.5%। দেখি তো, হ্যাঁ এই যে 12.5%, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা শর্টকাট টেকনিক টাইপের। ওকে, 6,500 টাকায় যে হার মুনাফা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে, ঠিক আছে? মানলাম। তো আমাদের কত টাকা হলো, যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে এত টাকা হয়, 6,500 টাকা যে হার মুনাফায়, তার মানে কি যে আমাদের আর এর মান এখনো অজানা, তাই না? আর ইকুয়াল টু মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে আর, আমাদের এন কত, এন হচ্ছে 4 বছর, আবার ইংলিশে লিখতেছি 4 বছর। আমাদের পি কত, 6,500 টাকা, এ কত,
ওই যে মুনাফা আসল দেওয়া আছে 8840, এ মানে কি আবার আই প্লাস পি 8840, এখানে পি এর মানটা যদি বসাও তাহলে কত আসে 6500, এখানে আমাদের আয়ের মানটা শুধু কি হবে, এটাকে ওপাশে পাঠালে বিয়োগ হয়ে যাবে 8840 মাইনাস 6500, অ্যান্সার যেটা আসে ওটা হচ্ছে আয়ের মান। তুমি আয়ের মান জানো, তুমি পি এর মান জানো, তুমি এন এর মান জানো, তুমি আর এর মানটা এমনি বের করে ফেলতে পারবে আই ইকুয়াল টু পি আর এন সূত্র দিয়ে। এই সবগুলা কাজ তুমি হচ্ছে এসডব্লিউ করে আমাদের গ্রুপে আপলোড দিয়ে দিবা, ঠিক আছে? আমি হচ্ছে এগুলোকে দেখবো, দেখে তোমাকে জানিয়ে দেবো যে তোমার হয়েছে কিনা। আর এমনি তুমি জানতে পারবা, অ্যান্সার তো দেওয়াই আছে সবার লাস্টে, বইয়ের লাস্টে। যদি না মিলে কখনো তাহলে জিজ্ঞাসা করো, আমি ওটা করে দেবো, কোনো সমস্যা নাই। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4760 টাকা মুনাফা পান 4 বছর পর, ঠিক আছে? কিছু টাকা, তার মানে কি আমরা পি জানি না, আসল কত টাকা রাখছে এটা জানি না। তিনি, আচ্ছা এটা ব্যাংকে না, এটা ব্যাংকে হবে। তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তার মানে কি আমাদের পি চাইছে, আসল চাইছে, তাই না? আসল পি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের চাইছে। তোমরা প্রথমত আগে আমি বলি, একটা কোশ্চেন পাওয়ার পরে তুমি দেখে নিবা যে তোমার এখানে কত দেওয়া, মানে কি চাইছে আর কি। সবার লাস্টে তোমার চাইছে কি আসল চাইছে, এবং আসল চাইছে যেহেতু, তার মানে তোমার কি কি লাগবে, আই ইকুয়াল টু পি আর এন এর সূত্রে আই লাগবে, আর লাগবে, এন লাগবে। এখন তুমি দেখবা যেখানে তোমার আই দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে আমার আই কত দেওয়া আছে আমাদের, আই ইকুয়াল টু 4760। ভাই আমি আবারও বলতেছি, এখানে শুধুমাত্র আই লিখবা না, এখানে লিখবা যে মুনাফা কমা আই সমান সমান এত, সব ডিটেলসে লিখবা। তারপর তোমার কাছে আর দেওয়া আছে, কত 8.50%, 8.50%। এখান থেকে হচ্ছে এটা মানে কি 8.50 ইন্টু 1/100, তার মানে কি 100 দিয়ে ভাগ দিয়ে দিবা। জাস্ট এই 8.50 কে কত দিয়ে ভাগ দিবা, 100 দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসবে 0.0850। ওকে, তারপরে আসি হচ্ছে এরপরে আর এন এর মান দেওয়া আছে কত বছর, 4 বছর। এখান থেকে তুমি কি বের করবা, আই ইকুয়াল টু পি আর এন এর থেকে পি এর মানটা বের করবা, পি ইকুয়াল টু আই বাই আর এন, মানগুলা বসাবা, অ্যান্সার বের করবা, শেষ।